হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ক্লাসগুলি মিলে আমরা টোটাল 1 থেকে 400 পর্যন্ত ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা 401 থেকে 500 পর্যন্ত ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস কমপ্লিট করব। ঠিক আছে? তো যারা বিগত ক্লাসগুলি দেখোনি তারা বিগত ক্লাসগুলি দেখো এবং কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবগুলো করে দিও। আর চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ফার্স্ট ইডিয়ম কি দিয়েছে আমাদের? কাস্ট আ সোলার আপন। এর মানে কি দেখো, টু মেক আ ডেমারেজ অর ডিসপিয়ারিং রিমার্ক, মানে হচ্ছে কলঙ্ক লাগানা, ঠিক আছে, বা বদনামি করনা, মানে হচ্ছে কোনো জিনিসের আমাদের বদনাম করা। ঠিক আছে, বলেছে কাস্ট সোলার আপন মানে হচ্ছে কি বদনাম করা। ঠিক আছে, নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, কাস্ট কাস্ট আসাইড, মনে এসাইড, মনে করো আমাদের কাস্টের জন্য, ঠিক আছে, রিজেক্ট করে দিয়েছে। মনে করো কারোর জেনারেল কাস্ট, ঠিক আছে, কারোর এসসি, কারোর ওবিসি, কারোর এসটি, এইসব কাস্টের উপরে বেস করে কোনো একটা চাকরিতে নেবে। মনে করো শুধুমাত্র এসসি এবং এসটিদের জন্য ওই কাস্ট মানে জবটি আছে। ঠিক আছে, তো কাস্টের জন্য কি কোনো ইনসানকে, মানুষকে সাইড করে দিয়েছে, অর্থাৎ রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে কাস্ট সামওয়ান আর ড্রিফট। কাস্ট সামওয়ান আর ড্রিফট মানে হচ্ছে টু লিভ সামওয়ান উইদাউট এনি সাপোর্ট আর পারপাস, মানে কি বিনা সহায়তাকে আকেলা ছোড় দেনা। ঠিক আছে, তো 403 নম্বর বলেছে আমাদের কি কাস্ট সামওয়ান আর ড্রিফট। মনে করো কেউ বাইক, যাদের বাইক আছে তারা ড্রিফট মারো। ঠিক আছে, যে এমনভাবে নিয়ে এমন ঘুরে যাও। ঠিক আছে, ব্রেক মেরে ঘুরে যাও, পিছনের চাকায় ব্রেক মেরে প্রচুর জোরে আসে, এমনভাবে ঘুরে যাও। ঠিক আছে, তো মনে করো কেউ ওই ড্রিফট মারতে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, কেউ ওই ড্রিফট মারতে গিয়ে পড়ে গেছে। এখন কেউ তাকে সাহায্য করছে না। ঠিক আছে, কেউ তাকে সাহায্য করছে না, তাকে সবাই ছেড়ে চলে গেছে। ঠিক আছে, টু লিভ সামওয়ান উইদাউট এনি সাপোর্ট। ঠিক আছে, তার মানে কি কেউ আমাদের ওই মেরে স্টাইল করে ব্রেক মারে, যে ড্রিফটটা হয় না বাইকে, গাড়িতে, ঠিক আছে, সেই ড্রিফট মেরেছে এবং সে পড়ে গেছে। ঠিক আছে, রাস্তা খারাপ জনিত কারণে সে পড়ে গেছে, কিন্তু মানুষ তাকে সাপোর্ট করার বদলে তারা চলে যাচ্ছে অন্য জায়গায়। তার মানে কি কাস্ট সামওয়ান আর ড্রিফট মানে হচ্ছে কাউকে ছেড়ে চলে যাওয়া। ঠিক আছে, কোনো হেল্প না করে। তারপরে বলেছে কাস্টিং প্লেয়ার্স বিফোর সুইং। ঠিক আছে, প্রিয়ালস, কাস্টিং প্রিয়ালস বিফোর সুইং মানে হচ্ছে কি ভ্যাসকে আগে বিন বাজানা। মানে কি বলতো, কাউকে এমন কোনো কিছু বলা যে সেটা করবে না। যেমন আমরা এর আগে ইডিয়মে পড়েছি বার্কিং আপ আ রং ট্রি। ঠিক আছে, ওইটার মানে সিমিলার মিনিং এইটা। ঠিক আছে, অফারিং গুড থিংস টু বলেছে কি আনডিজার্ভিং পিপল, মানে হচ্ছে এমন কোনো মানুষ যে সেই জিনিসটা ডিজার্ভ করে না তাকে দেওয়া। মনে করো আমার এই পেনটা, ঠিক আছে, আমার এই পেনটা মনে করো আমি এমন কাউকে দিতে যাই, সে ওই জিনিসটাকে ডিজার্ভ করে না। ঠিক আছে, তার মানে কি ভ্যাসকে আগে বিন বাজে না। এখন তুমি যদি কোনো ভ্যাসের বাংলা কি, মহিষের আগে যদি তুমি বিন বাজাও, তাহলে ওর কি কোনো ফারাক পড়বে? তুমি বলবে না দাদা ওর কোনো ফারাক পড়বে না। কিন্তু তুমি যদি সাপের আগে বিন বাজাও, তাহলে সে তার সেই বিনের মর্ম বুঝবে, তাই তো? তুমি বলবে হ্যাঁ দাদা, সে ওই সাপটি তার মানে বিনের মর্মটি বুঝবে। বাট আমাদের যে মহিষ আছে সে বুঝবে না যে বিন বাজাচ্ছে কেন। ঠিক আছে, তার কাছে জাস্ট একটা আওয়াজ। মানে কি এমন কোনো কাউকে কোনো দায়িত্ব দেওয়া যে সেই দায়িত্ব সম্পর্কে কোনো কিছু অবগত, মানে সে জানেই না কি হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদের 405 নম্বর। দেখো বলেছে ক্যাট ন্যাপ। ঠিক আছে, কি বলেছে? ক্যাট ন্যাপ। ন্যাপ মানে ঘুমানো, ক্যাট মানে বিড়াল, তার মানে বিড়ালের ঘুম বলেছে। দেখো বিড়াল কেমন ঘুমায়? তুমি কি বিড়ালকে কোনো সময় দেখেছো যে ও আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে ঘুমিয়ে আছে? তুমি বলবে না দাদা আমি তো দেখিনি ওরকম। তার মানে কি প্রচুর কম ঘুমানো। ঠিক আছে, এই যে ব্রিফ স্লিপ, মনে করো কেউ এটা আমাদের হয় যারা অ্যাসপারেন্ট আছি, ঠিক আছে, তারা কি নেই শর্ট ন্যাপ নিই আমরা একটা, যে ধরে নাও আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা বই পড়লাম। বই পড়ার পরে 5 মিনিটের জন্য আমরা একটা শর্ট ন্যাপ নিই বা একটা ব্রেক নিই। ঠিক আছে, তো ওই ব্রেকটা বা শর্ট ন্যাপটাকে আমরা কি বলি? ক্যাট ন্যাপ। ঠিক আছে, তার মানে হচ্ছে কি একদম অল্প একটু কিছুক্ষণের জন্য কোনো কিছু করা। ঠিক আছে, সংক্ষিপ্ত নিন দেওয়া রয়েছে। তার মানে যদি ক্যাট ন্যাপ বলা হয়, তাহলে যে মনে করে একদম সংক্ষিপ্ত, ধরে নাও 5 মিনিটের জন্য ঘুমাচ্ছে, 2 ঘন্টা পড়ছে, 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, তাকে কি বলা হয়? ক্যাট ন্যাপ। তারপরে হচ্ছে ক্যাট স্পাউ।
এর মানে কি দেখো, আ পারসন ইউজ অ্যাজ আ টুল বাই অ্যানাদার, ক্যাটস পাও, মনে করো আ পারসন ইউজ অ্যাজ আ টুল বাই অ্যানাদার, মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি, ঠিক আছে, এমন কোনো ব্যক্তি যাকে অন্য ব্যক্তি দ্বারা ব্যবহার করা হয়, ঠিক আছে, তার মানে কি গুলাম বলতে পারো, বিশেষ করে যারা পার্টি করে, ঠিক আছে, পার্টি বলতে ওই রাজনীতি, ঠিক আছে, তারা দেখবা যে আমাদের এমএলএ হয়, ঠিক আছে, তার আশেপাশে প্রচুর পরিমাণে চামচা থাকে, যে এমএলএ সাহেব এরকম করে বেড়ায়, ঠিক আছে, তো ওই চামচাদের ওই এমএলএ যে সে যা তা ভাবে ঘোরাতে পারে, এই আজকে এখানে যা, আজকে ওখানে যা, আজকে সেখানে যা, ঠিক আছে, তার মানে কি ক্যাটস পাও, ও একজন ব্যক্তি অন্য অনেকজন ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে ঘোরা নিজের ইচ্ছা মতো তোমার প্রয়োগ করে, ঠিক আছে। তারপরে বলছে ক্যাচ 22, এর মানে কি বলেছে ऐसे परिस्थिति जिसमें कुछ नहीं किया जा सकता, ঠিক আছে। তো মনে করো আমাদের খেলা চলছে, ঠিক আছে, মনে করো আমাদের খেলা চলছে এবার, ক্রিকেট খেলাই চলছে, ঠিক আছে, তো বলেছে ক্যাচ 22, তার মানে কি, তার মানে বলছে যে আমাদের এইটা দিয়ে, ঠিক আছে, ক্রিকেটে একটা রুলস আছে যে নো বলে কোনো আউট হয় না, তাই তো, ক্রিকেটে একটা রুলস আছে নো বলে কোনো আউট হয় না। এইবার মনে করো অলরেডি আগে তোমার 21 বার মনে করো নো বল হয়ে গেছে, আর প্রত্যেকবারে তোমাদের ক্যাচ হয়েছে, যেটা স্বাভাবিক যদি বল হতো, নো বল না যদি স্বাভাবিক বল হতো, তাহলে আমরা আউট ধরে নিতাম। বাট 21 নম্বর পর্যন্ত তোমার কোনো আউটই হয়নি ক্যাচ ধরার পরেও, কেননা সেই 21টা বলই ছিল নো বল, ঠিক আছে, টোটাল আমাদের মনে করো 50 ওভারের খেলায় 21টা বল নো বল ছিল, আর সেখানে আমাদের 21টা ক্যাচ হয়েছে, যাতে কোনো আউট হয়নি। এবার 22 নম্বর ক্যাচও তোমার নো বলে ক্যাচ ধরেছে, তার মানে ওতেও কোনো আউট হয়নি। তার মানে কি বলতে চাচ্ছি, যে এমন একটা পরিস্থিতি ক্যাচ হওয়ার পরেও আউট হচ্ছে না, তাই তো, কেন, কারণ সেগুলো দিচ্ছে নো বল, যার জন্য আমাদের আউট হচ্ছে না। তাহলে কি বলেছে, আ পার্টিকুলার সিচুয়েশন ইন হুইচ ওয়ান ক্যান নট ডু এনিথিং, মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে আমি ক্যাচ ধরেও কোনো কিছু করতে পারছি না, ঠিক আছে। তারপরে বলেছে ক্যাচ আ টার্টার, মানে কি আপনি সে বলবান সে ভিড়না, ঠিক আছে, মানে নিজের থেকে বেশি শক্তিশালী মানুষের সাথে মোকাবিলা করা। যেমন বলেছে আ ক্যাচ অফ টার্টার টু ডিল উইথ সামওয়ান অর সামথিং দ্যাট প্রুভস আনএক্সপেক্টেডলি ট্রাভেললেস সাম, বলেছে ট্রাভেললেস অর ট্রাভেলসাম অর পাওয়ারফুল, ঠিক আছে। তার মানে কি, মনে করো তুমি একটা এমন একজনকে, তোমার কচ্ছপ, ঠিক আছে, টার্টেল, এই টার্টারের মনে করো টার্টেল বলছি, ঠিক আছে, ওই টার্টেলটাকে ধরতে দিলে যে কি বলবো, যে মানে স ভয় পায় একটা মানে ককরোচ দেখলেও ভয় পায়। কিন্তু তাকে ধরতে দেওয়া হয়েছে কি কচ্ছপ। ঠিক আছে? তার মানে দেখো এখনটায় যে পারে, ঠিক আছে? যে কচ্ছপটা ধরতে পারবে তাকে না দিয়ে তুমি দিয়েছো কাকে? যে পারবে না। যে কিনা আমাদের আ আরশোলা দেখলেই ভয় পেয়ে যায়। ঠিক আছে? তার মানে কি এখনটাই এমন হয়ে গেল যে মানুষ হয়ে কচ্ছপ ধরতে পারছে না। অর্থাৎ মনে করো আ তার ভয়ের জন্য সে ওই যেই কচ্ছপটা আছে তাকে ধরতে পারছে না। ঠিক আছে? শুধুমাত্র ভয়জনিত কারণে। তার মানে কি এখনটায় ভয় যদি না থাকতো তাহলে কচ্ছপ তো অবশ্যই একদম ছোট একটা প্রাণী। মানুষের কি করবে? বাট ওই এমন মানুষকে দিয়েছে যে কচ্ছপ দেখে ভয় পায়। তার মানে এমন কিছু হলো যে কচ্ছপটা ওই মানুষটার জন্য বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তার মানে কি এমন কোনো মানুষের সাথে পাঙ্গা নেয়া যে আমাদের থেকে বেশি পাওয়ারফুল। মানে হচ্ছে ওই মানুষটাকে কচ্ছপের সাথে পাঙ্গা দিতে দেওয়া হয়েছে যে তুই এইটা ধরে রাখ। ঠিক আছে? এখন কচ্ছপ পাওয়ারফুল না হলেও ওই মানুষটার ক্ষেত্রে পাওয়ারফুল। যে কেননা তার দিমাগ বলে দিচ্ছে, "ভাই এই জিনিসটা তোকে হার্মফুল মানে তোর জন্য হার্মফুল, তোর জন্য ক্ষতিকারক।" ঠিক আছে? তারপরে, তারপরে দেখো দেওয়া আছে ক্যাচ রেড হ্যান্ডেড। ঠিক আছে? হিন্দিতে একটা কাহাওয়াত আছে যে "রাঙ্গো হাতে পাকড় লিয়া।" ঠিক আছে? ওইটারই ইংলিশ ভার্সন হচ্ছে ক্যাচ রেড হ্যান্ডেড। মনে ক মনে করো যে তোমরা মোটু পাতলু কার্টুন দেখেছো? সবাই দেখেছো হয়তো, আমি তো দেখেছি। তো মোটু পাতলু কার্টুনে আমাদের একটা পুলিশ ইন্সপেক্টর আছে, তাই তো? চিনগাম স্যার। তো ও মনে করো জনকে ধরে ফেলেছে। ঠিক আছে? জন মনে করো ডক্টর ঝাটকার বাড়িতে কোনো কেমিক্যাল চুরি করতে গেছে বা কোনো গ্যাজেট চুরি করতে গেছে। ঠিক আছে? এখন ওই গ্যাজেট চুরি করতে গেলে যাওয়ার পরে এখন যেই চিনগাম স্যার সে জনকে দেখে ফেলেছে যে সে তালা ভেঙে আমাদের ডক্টর ঝাটকার
ল্যাবে ঢুকছে কোনো একটা গ্যাজেট নেওয়ার জন্য। এখন ওই চিনগাম স্যার কি বলবে যে রাঙ্গো হাতো মে পাকাড় লিয়া, ঠিক আছে? তার মানে কি রাঙ্গো হাতো সে পাকাড় লিয়া। মানে কি রেড হ্যান্ডেড ক্যাচেস, যে ও কাজ করতে পারেনি বাট আমরা ওকে ধরে নিয়েছি। কাজ করার সময় ধরে নিয়েছি। ঠিক আছে? তার মানে কি কোনো কিছু খারাপ কাজ করছে কোনো একজন ব্যক্তি, তাকে সেই খারাপ কাজ করার সময়ই ধরে নেওয়া। ঠিক আছে? তারপরে ক্যাচ টাইম বাই দ্য ফরলক। ঠিক আছে? এর মানে কি সাইজ অপরচুনিটি। ঠিক আছে? তার মানে কি আফসার কা লাভ উঠানা। মনে করো তোমাদের যে লম্বা হয়, ঠিক আছে? যে আমাদের মানে স্বাভাবিক হাইট তার থেকে একটু ৩-৪ ইঞ্চি বেশি লম্বা। মনে করো ৬ ফিট বা ৬ ফিট ২ ইঞ্চি, ৫ ইঞ্চি এমন যারা লম্বু টাইপসের স্টুডেন্ট বা আমাদের মানুষজন হয়, তাদের সাথে যদি আমরা রানিং করার চেষ্টা করি, তাহলে দেখবা তারা একটা অ্যাডভান্টেজে থাকে। ঠিক আছে? আমরা মনে করো যেখানে আমরা ২ টো স্টেপে যাবো, সরি ৩ টে স্টেপে যাবো, ওরা সেটা ২ টো স্টেপে কভার করে দেবে। ঠিক আছে? মানে আমরা ৩ পা ফেলে যতখানি আগাবো রানিং করার সময়, ওরা জাস্ট ২ টো স্টেপ ফেলবে, ততটা এগিয়ে যাবে। তার মানে কি ওদের জন্য একটা সাইজ ম্যাটার করে তো। তার মানে কি ক্যাচ বাই দ্য টাইম বলেছে ফরলক। ঠিক আছে? চেস বাই দ্য টাইম ফরলক মানে হচ্ছে কি সাইজ অপরচুনিটি। ও যেহেতু লম্বা তার জন্য সে আমাদের থেকে বেশি অ্যাডভান্টেজে আছে। ঠিক আছে? এই CAT CH একে তোমরা ক্যাচ বলবা, মানে পড়ার সময়। ঠিক আছে? ক্যাচ বলবা, এটার উচ্চারণ আলাদা হয়। তো মনে করো ও ক্যাচ ধরার জন্য পারদর্শী হয়ে গেছে। কেন? তার হাইটের জন্য। সে কম ইসে তোমার স্টেপে প্রচুর পরিমাণে বেশি এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? যার জন্য সে একটু অ্যাডভান্টেজে রয়েছে। মনে করো ক্যাচ ভালো ধরে ফেলবে। তারপরে বলেছে ক্যাটস হুইস্কার্স মানে কি অত্যাধিক প্রভাবশালী। মনে করো এই হুইস্কার্স, ঠিক আছে? মনে করো এমন একটা হুইস্কার্সের মনে করো হুইস্কি মদ আছে না? অ্যালকোহল। তো মনে করো ক্যাটের সিম্বল দিয়ে আমরা যেমন কিংফিশার বিয়ার দেখি, ঠিক আছে? বাজারে পাওয়া যায় কিংফিশার বিয়ার, এই বিয়ার। তো এইটা আমাদের বলেছে ক্যাটস হুইস্কি। ঠিক আছে? ক্যাটস হুইস্কি এইটা হচ্ছে প্রচুর পরিমাণে ইমপ্রেসিভ, মানে হচ্ছে অত্যাধিক প্রভাবশালী, মানে হচ্ছে অল্প খেলেও নেশা হয়ে যাবে সেরকম একটা কিছু মনে করো। তাহলে কি ক্যাটস হুইস্কি যদি বলা হয় বা হুইস্কার যদি বলা হয়, তাহলে তুমি কি বলবে? যে অত্যন্ত প্রভাবশালী। ক্লিয়ার? তারপরে বলেছে চেঞ্জ ফর দ্য বেটার। চেঞ্জ ফর দ্য বেটার মানে হচ্ছে পেহলে সে বেহতার হোনা, অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য সিচুয়েশন। মনে করো তোমার কেউ একজন ছিল, ঠিক আছে? সে বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক, সে তোমাকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র তুমি কোনো একটা দিকে পারদর্শী না। মনে করো তোমার হেলথ খুব একটা ভালো না, মানে হচ্ছে তুমি অবেসিটির শিকার। ঠিক আছে? হয়তো তুমি অত্যাধিক একটু মোটা আছো বা একটু রোগা আছো। ঠিক আছে? তো এই জন্য তোমার যে প্রিয়তমা আছে সে তোমাকে ছেড়ে দিয়েছে। এইবার তোমার মনের মধ্যে রাগ ঢুকে গেছে যে তুমি আমাকে এই জন্য ছেড়ে দিলে, বডি শেপিং এর জন্য। তো আমি নিজেকে চেঞ্জ করে বেটার বানাবো। তাই তো? আমি নিজেকে চেঞ্জ করে বেটার বানাবো। তার মানে কি নিজেকে আগের থেকে বেহতার বানানো। এই দেখো পেহেলে সে বেহতার। ঠিক আছে? অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য সিচুয়েশন মানে হচ্ছে এমন একটা সিচুয়েশনে তুমি ফেলে দিয়েছো কাউকে, যাতে সে নিজেকে চেঞ্জ করে নেয়, নিজেকে একটু বেশিই ভালো বানিয়ে ফেলে। ঠিক আছে? তারপরে দেখো চেঞ্জ হ্যান্ডস মানে হচ্ছে কি হাত পরিবর্তন করা। তাই তো? এটার লিটারাল মিনিংই রয়েছে যে এক ব্যক্তি সে দুসরে ব্যক্তিকে পাস জানা। মনে করো এই যে চেঞ্জ ফর দ্য বেটার, মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমাকে বডি শেভিং করে সরিয়ে দিয়েছে। এইবার তুমি নিজেকে উন্নত করেছো, মানে খুব সুন্দর একটা ফিজিক্স বানিয়েছো। এইবার তুমি তো আর ওই মেয়েটার কাছে যাবা না বা ওই ছেলেটার কাছে যাবা না। তাই তো? যেহেতু তোমাকে বডি শেভিং করিয়েছে, করানোর পরে ছেড়ে দিয়েছে, সেহেতু তুমি আর যাবা না। তো তুমি কি করবা? চেঞ্জ হ্যান্ডস মানে যে তুমি ওই ছেলে বা স্পেসিফিক ছেলে বা মেয়ের পরিবর্তে তুমি অন্য কারোর হাত ধরবা। সেটা বলেছে যে চেঞ্জ হ্যান্ডস মানে হচ্ছে কি এক ব্যক্তি সে दूसरे ব্যক্তি কে পাস জানা। ঠিক আছে? তো অন্য কারো সাথে রিলেশনে আসবে। তারপরে চেঞ্জ হর্স ইন মাস্টার মিড স্ট্রিম। ঠিক আছে? তার মানে কি চেঞ্জ হর্স ইন মিড স্ট্রিম। মনে করো কেউ একটা লাইভ স্ট্রিম করছে। ঠিক আছে? লাইভ স্ট্রিম করছে, গেমিং এর লাইভ স্ট্রিম করছে। এইবার হর্স রাইডিং গেম। ঠিক আছে? গেমটা হলো হর্স রাইডিং। মনে করো এখান থেকে স্টার্টিং পয়েন্ট এখানে যাবে এন্ড পয়েন্ট। ঠিক আছে? এমনভাবে ঘুরে এন্ড পয়েন্টে আসবে। এইবার মনে করো সে অর্ধেক
পর্যন্ত চলে গেছে, অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছে। এইবার মনে হচ্ছে যে তার ঘোরার যে ক্যাপাসিটি, মানে হচ্ছে ঘোড়া একটু বিমার টাইপসের হয়ে গেছে, অসুস্থ টাইপসের হয়ে গেছে। তো মাঝখানে গিয়ে ও তার নিজের ঘোড়াটা চেঞ্জ করে ফেললো, চেঞ্জ করে আবার রেস কন্টিনিউ করলো। তার মানে কি, ও মাঝপথে এসে নিজের প্ল্যানটা চেঞ্জ করলো, ঠিক আছে? যে ঘোড়া আমার মনে হচ্ছে যে বেশি দিতে পারবে না এভারেজ, তার জন্য সে পুরো ঘোড়াটাই চেঞ্জ করে নিল। অতএব মনে করো কেউ যদি কোনো বিজনেস খোলে বা কেউ যদি কোনো চাকরির জন্য প্রিপারেশন করে, সে ধরে নাও অর্ধেক প্রিপারেশন করার পরে সে ভাবছে না এই চাকরিটা আমার জন্য না, সে অন্য একটা প্রিপারেশন শুরু করলো, মানে হচ্ছে প্ল্যান চেঞ্জ করলো। তারপরে চেঞ্জড কালার্স, ঠিক আছে? চেঞ্জড কালার্স মানে হচ্ছে কি টার্নড প্লেট, মানে হচ্ছে পিলা পার জানা ডার জানা। মনে করো চেঞ্জড কালার, দেখবা আমরা যখন মনে করো রাত 12টা 1টার দিকে বাড়িতে আসি, ঠিক আছে, কোনো একটা কাজের থেকে, তখন আমাদের ভয়তে না কেমন যেন মুখ শুকিয়ে টাইপসের যায়, ঠিক আছে? অনেকে আছে দেখবা ভয়তে ফ্যাকাশে টাইপসের হয়ে যায়, ঠিক আছে? কোনো কিছু দেখে বা কোনো কিছু ভেবে, ঠিক আছে? ওই যে ভয়তে তোমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, তার মানে ওইটা হচ্ছে চেঞ্জ কালার্স, ঠিক আছে? ভয়তে কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে যাওয়া, ডর জানা, দেখো এখানে লেখা রয়েছে ডর জানা। তারপরে বলেছে চ্যাপ্টার অ্যান্ড ভার্বস, চ্যাপ্টার অ্যান্ড ভার্ব, ঠিক আছে? চ্যাপ্টার অ্যান্ড ভার্ব মানে হচ্ছে পূর্ণ সঠিক জানকারি, ঠিক আছে? চ্যাপ্টার মনে করো কোনো একটা টপিক, আর ভার্ব, এই ভার্বের যদি আমরা করি রুট মিনিং এ ভাঙি না, তাহলে আমাদের ভার্ব মানে, তো আমরা নর্মাল গ্রামারিটিক্যালি ভাষায় জানি কি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? কোনো কিছু কাজ করাকে বোঝায় ভার্ব মানে। কিন্তু আমরা যদি এই ভার্বকে রুট মিনিং এ ভাঙি না, তাহলে এই ভার্ব মানে হচ্ছে আওয়াজ, মানে কোনো একটা শব্দ বলতে পারো, ঠিক আছে? কোনো একটা বাক্য তৈরি করা, কথা বলার যে স্ট্রাকচার আমাদের, ঠিক আছে? সেইটা আমাদের ভার্ব বলা হয় রুট মিনিং এ যদি আমরা ভাঙি। তাহলে চ্যাপ্টার অ্যান্ড ভার্ব মানে হচ্ছে কি, তুমি কোনো একটা চ্যাপ্টারের সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান আছে, বা ধরে নাও এখানে কোনো কিছু লেখা আছে, তুমি বলে দেবে যে এই চ্যাপ্টারের, মনে করো এইটা একটা চ্যাপ্টার, ঠিক আছে? এই যে এইটুকু একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তুমি পড়বে, পড়ার পরে তুমি বলে দেবে যে এখানে ভার্ব কি কি ভুল আছে বা কি কি ঠিক আছে, বা তুমি এমনও বলবে যে কোথায় এই ভার্বটা লাগালে বেশি ইনহ্যান্স হতো বা সুন্দর হতো, শুনতে অ্যাপ্রোপ্রিয়েট লাগতো। তো তার মানে কি, তোমার পুরো জ্ঞান আছে ভার্ব সম্পর্কে। তাহলে চ্যাপ্টার, কোনো চ্যাপ্টারে যদি ভার্ব থাকে তাহলে কি তোমার পুরো জানকারি আছে যে এখানে ভার্ব হয়তো ভুল আছে, নয়তো এই ভার্বের বদলে যদি আমরা অন্য ভার্ব ইউজ করতাম তাহলে হয়তো বেশি আমাদের ভালো লাগতো শুনতে, বা বেশি আমাদের মিনিংটা জাস্টিফাই করতো, ঠিক আছে? তারপরে বলেছে চার্লি হর্স মানে কি ক্র্যাম্প, ঠিক আছে? এর মানে কি হাত সে পেহসা মে উঠ জানা বা জাকারনা, ঠিক আছে? মানে কি চার্লি হর্স, মনে করো সে কোনো মানে ওই ঘোড়াটা একটু বিমার টাইপসের আছে, ঠিক আছে? এর না ইয়া ফির জাকারনা, ঠিক আছে? জাকারন, এটা মানে কি কার্লি হর্স, ঠিক আছে? চার্লি হর্স এর মানে হচ্ছে আমাদের যেই হর্সটা আছে একটু দুর্বল টাইপসের আছে, যার জন্য ওরকে পুষ্টি দিতে দিতে আমাদেরকে প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে বলেছে চেস রেনবো, এর মানে কি রেনবোর পিছনে ধরা, যে বর্ষার কালে মনসুনের সময় আমরা বেশি রেনবো দেখি, যখন বর্ষাকালের পরে যখন সূর্যটা ওঠে না, তখন আমাদের আবহাওয়ায় জলীয় বাষ্প থাকার জন্য আমরা রেনবোটা দেখতে পাই, তাই তো? এখন দেখো, আবহাওয়ায় জলীয় বাষ্প থাকার জন্য আর সূর্যের আলো ওই জলীয় বাষ্পকে রিফ্লেক্ট করে, মানে সরি, জলীয় বাষ্প সূর্যের আলোকে রিফ্লেক্ট করে দিচ্ছে, যার ফলে আমরা রেনবোটা দেখতে পাই। এখন দেখো, যদি কেউ ওই রেনবোর পিছন করা শুরু করে, যে আচ্ছা এখানে আমি রেনবো দেখতে পাচ্ছি আকাশে, এইবার আমি মাটিতে রয়েছি এখানে, এইবার আমি এই আকাশের একদম রেনবোর নিচে গিয়ে দাঁড়াবো, তাহলে বলো এখনটাই যে অমন করতে যাবে সে, তাকে তো লোকে পাগল বলবে, যে রেনবো আমরা শুধু দেখতেই পাও, তো বাস্তবে এক্সিস্ট করে না, কেননা এটা তো একটা রিফ্লেকশন, ঠিক আছে? এটা সায়েন্স ওইটা। তো রিফ্লেকশনের কারণে আমরা ওইগুলো দেখতে পারি, ওইগুলোকে তুমি ধরতে কি পারবা? তো তুমি বলবে না দাদা ওইগুলো ধরতে পারবো না। তার মানে কি, এটা হলো অবাস্তবিক জিনিসের লক্ষ্য করা, ঠিক আছে? কি অবাস্তবিক লক্ষ্যর পিছন করা, এমন একটা জিনিস যেটা কোনোদিন সম্ভব হবে না। মনে করো আমি তোমাকে একটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। এখন তুমি মনে করো তুমি স্বপ্ন ঘুমাচ্ছ, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলে, ঠিক আছে? একটা স্বপ্ন দেখলে যে তুমি একটা গাড়ি কিনেছো, ঠিক আছে? এখন তুমি এইটা দেখোনি যে গাড়িটা কোন কোম্পানির ছিল,
সাপোজ তুমি ওইটা দেখোনি গাড়িটা কোন কোম্পানির ছিল। এইবার তুমি মনে করো একটা সুন্দর একটা গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছ বা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছ। ওটা তোমার গাড়ি স্বপ্নের মধ্যে। ঠিক আছে? এখন তুমি ঘুমের থেকে উঠে ধরে নাও তুমি গুগলে সার্চ করলে যে, "হে গুগল, আমি রাতে যে স্বপ্নটা দেখেছিলাম, স্বপ্নের মধ্যে যে গাড়িটা ছিল ওটা কোন কোম্পানির গাড়ি?" ঠিক আছে? তো ওইটা তো সম্ভব না। তো এইটা মনে হচ্ছে এইটা যে চেস রেইনবো। ঠিক আছে? যে বাস্তব না অবাস্তব কোনো কিছুর পিছন করা। তো গুগল তো উত্তর দিতে পারবে না। গুগল ধরে নাও গালাগালি দিয়ে দিল তোমার। যে আমি কিভাবে জানবো তুই স্বপ্নে কি গাড়ি দেখেছিস? ঠিক আছে? তো চলো তারপরে বলেছে চি বাই জল। ঠিক আছে? তার মানে হচ্ছে ভেরি ক্লোজ টুগেদার। এই জল JOWL এইটার মনে করো জ লাইন পড়া হচ্ছে। ঠিক আছে? চিক বাই জল। ঠিক আছে? এই জ লাইন পড়া হচ্ছে। এইবার তোমার চিক, ঠিক আছে? আর জ লাইনের মধ্যে ডিফারেন্স কতটা? তুমি বলবে বেশি দূর না, হয়তো ১ আঙুল বা ২ আঙুল হবে। তার থেকে বেশি তো হবে না। ঠিক আছে? তোমার এটা চিক, এখানে মনে করো জ লাইন। ঠিক আছে? এখানে জ লাইন। তোমার জ লাইন ভিজিবল আছে। এইবার মনে করো এই চিকের পেছনে জ লাইন। ঠিক আছে? সরি নিচে জ লাইন। তো এই জ লাইন আর চিকের মধ্যে কত ডিফারেন্স? তুমি বলবে দাদা বেশি না। তার মানে কি? ভেরি ক্লোজ। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে চাও সামওয়ান আউট। মানে কি? টু স্কল্ড সামওয়ান মানে হচ্ছে বকা দেওয়া, বকা দেওয়া। যেমন আমরা আগের দিন লিখেছিলাম যে দেখেছিলাম যে আমাদের কি কল ডাউন। ঠিক আছে? কল ডাউন যেটা ফ্রেজাল ভার্ব দেখেছিলাম আমাদের কত নম্বর? ৩৮০ নম্বরে আছে কল ডাউন। ঠিক আছে? ওই কল ডাউনের পুরো সেম। যে চিজ সামওয়ান আউট মানে হচ্ছে কি বকা দেওয়া। তারপরে বলেছে চাও সামওয়ান ওভার মানে সরি সামথিং ওভার। চাও সামথিং ওভার মানে হচ্ছে কি ডিসকাস অর কনসিডার সামথিং এট लेंथ किसी बात पर বিচার करना। ঠিক আছে? মানে হচ্ছে কি কোনো একটা জিনিসের উপরে তোমার মনে করো ডিসকাশন করছো। ঠিক আছে? তো এইগুলো একটু মুখস্থ করা টাইপসেরই করতে হবে। এগুলো থেকে আমি মিমিক বানাতে পারিনি। ঠিক আছে? চাও দা কুড CUD কুড মনে করো এখানে বলেছে কন্টেম্পলিং মানে কি কিসি বাত পার বিচার করনা। সেম এই যে এই দুটো সেম। ঠিক আছে? চাও সামথিং ওভার মানে হচ্ছে কিসি বাত পার বিচার করনা। আবার চাও দা কুড এর মানে হচ্ছে কিসি বাত পার বিচার করা। ঠিক আছে? তারপরে বলেছে চাও দা ফ্যাট মানে কি গাপ্পে মারনা। এখন এই গাপ্পে মারনা মানে কি? গসিপ করা। ঠিক আছে? মনে করো তোমাদের গ্রুপে তোমাদের মনে করো ৪ জনের গ্রুপ আছে। সাপোজ তোমাদের ৪ জনের গ্রুপ আছে ফ্রেন্ডস গ্রুপ। এইবার তোমার ফ্রেন্ডস গ্রুপে মনে করো কেউ একজন ওবেসিটির শিকার মানে হচ্ছে মোটা। ঠিক আছে? এইবার তুমি তার ফ্যাট সম্পর্কে আ তোমরা ৩ জনে মিলে তাকে ক্রিটিসাইজ করছো। ভাই কত মোটা হয়ে গেছে চালুর বস্তা। ঠিক আছে? হ্যান-ত্যান এমন বলাবলি করছো। তার মানে কি তার যেই শারীরিক যেই গঠন, ঠিক আছে? সেটা নিয়ে তোমরা মজাক উড়াচ্ছ। তার মানে কি তোমরা গল্প করছো। ঠিক আছে? চাও দ্য ফ্যাট ভাই এটা কেউ সিরিয়াস নেবে না। ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য বলছি জাস্ট। চাও দ্য ফ্যাট মানে হচ্ছে কি গসিপ অ্যান্ড মেক স্মল টক মানে হচ্ছে আমাদের গসিপ করা, কথাবার্তা বলা। ঠিক আছে? তারপরে আমাদের বলেছে চাও দ্য সিনরি, সিনরি। এইবার মনে করো এই সিনরি তুমি সিনরিকে চাও করছো। ঠিক আছে? মানে কি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ। মানে মনে করো তোমার এই সিনরি, সিনারি হয় না। ঠিক আছে? সিনরি হয়। তো এই সিনরি থেকে মনে করো কেউ যদি একটু কবি ভাব ছন্দের অভাব মানে ওরকম যদি কেউ থাকে, ঠিক আছে? যে ব্রেকআপ-টেকআপ হয়ে গিয়েছে, ও এখনটাই মানে যাই দেখে তাতেই বেশি ইমোশনাল হয়ে যায়। মনে করো একটা নদীর পাড়ে ঘুরতে গেছে, একটা সিনারি সুন্দর একটা সিনারি দেখেছে, ওতে দেখে ইমোশনাল হয়ে গেছে। ঠিক আছে? ছন্দ নেই বাট কবি ভাব রয়েছে। তো কি হবে বেশি কোনো জিনিস দেখলে সে ইমোশনাল হয়ে যাচ্ছে। মনে করো সুন্দর একটা নদীর পাড়ে পড়ন্ত বিকালে সূর্য-টূর্য পড়ছে ওখানে আ কেউ একজন কফি হাতে নিয়ে বসে রয়েছে। ঠিক আছে? বা কোনো একটা কাপল কফি হাতে নিয়ে বসে রয়েছে। যার দেখবা ব্রেকআপ হয়েছে না? সে বলবে, "ইস! আমারটা যদি থাকতো কত ভালো হতো।" হ্যান-ত্যান। ঠিক আছে? তো মানে কি? সে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে সুন্দর একটা সিনারি দেখে। তারপরে হচ্ছে চিকেন ফিট। চিকেন ফিট মানে হচ্ছে প্রচুর লিটল মানি। মনে করো আ চিকেন, ফিড মানে হচ্ছে খাবার। ঠিক আছে? তো মনে করো চিকেন যে মুরগি তা ও কতটা খায়? ঠিক আছে? তুমি বলবে দাদা বেশি খায় না। এইটুকু খায়, এইটুকু। খুব বেশি হলে একদিনে ২০০ থেকে ২৫০ গ্রাম তাও খেতে পারে না হয়তো। মানে ৫০-৬০ গ্রাম হয়তো খাবার খায়। ঠিক আছে? তার মানে কি আমরা আমাদের কাছে মনে করো আমাদের কাছে না তোমাদের কাছে না আমার কাছে। আমার কাছে মনে করো এত কম টাকা রয়েছে যে আমি ওই চিকেনের ফিডও জোগাড় করতে পারছি না। তার মানে কি এত কম টাকা রয়েছে যার জন্য আমি চিকেনের খাবারটাই জোগাড় করতে পারছি না। ঠিক আছে? যে ও দিন গেলে মানে ৫০ গ্রাম থেকে ৬০ গ্রাম বা ৪০ গ্রাম খাবার খায়, সেটা পর্যন্ত আমি তাকে দিতে পারছি না। তার মানে কি এত কম টাকা রয়েছে। চিকেন ফিড মানে কি কম টাকা। ভেরি লিটল মানি। ঠিক আছে? তারপরে বলেছে চিকেন আউট।
চিকেন আউট মানে হচ্ছে ডর জানা। মনে করো তুমি যখন দেখবা কসাইখানায় যাবা না, কসাইখানায় যখন মানে অ্যাবরেটরি বলা হয় আমাদের। তো যখন কসাইখানায় যাবা তখন দেখবা যখন তোমাদের যে মাংস কাটে, ঠিক আছে? যে মাংস কাটে সে যখন আগে যাবে না ওই ইসে কেস মানে হচ্ছে খাঁচার সামনের দিকে যাবে একটা মুরগি আনার জন্য, তখন চিকেন আউট হয়ে যাবে। মানে কি ভয়তে সরে যাবে, ঠিক আছে? ডর জানা। তারপরে চিকেন হার্টেড, এইটা হচ্ছে তোমাদের বেশি আসে। চিকেন হার্টেড মানে হচ্ছে কি টিমিড, কাওয়ার্ডলি, ইজিলি বলেছে ফ্রেগজেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে কি ডারপোক, ফ্রিকটেন্ডেড, ফ্রিকটেন্ডেড, ঠিক আছে? মানে হচ্ছে চিকেন হার্টেড মানে হচ্ছে কি আমাদের ডারপোক মানে হচ্ছে কারোর সে মুরগির হার্ট রয়েছে কারোর শরীরের মধ্যে, ঠিক আছে? তার মানে কি ওই যে বললাম কসাইখানায় যখন যে মুরগি কাটে, তখন যখন সে ওই মুরগি কাটে যে সে যখন আমাদের খাঁচার দিকে যাবে মানে হচ্ছে চিকেনের খাঁচার দিকে যাবে, তখন সেই চিকেনগুলো ভয়তে সরে যায়, ঠিক আছে? যেমন মনে করো চিকেন হার্টেড মানে হচ্ছে ডারপোক, ঠিক আছে? চাইল্ডস প্লে, চাইল্ডস প্লে মানে হচ্ছে কি বাচ্চাদের খেলা, ঠিক আছে? বাচ্চুকা খেল। ধরো না তোমার এখন কি বললাম 3D ফিজিক্স করার কথা, ট্রিগনোমেট্রি করার কথা, কিন্তু তোমার দেশে 2+3 কত হয়? তুমি বলবে বাচ্চাদের অঙ্ক কেন দিচ্ছিস তুই? তার মানে কি চিকেনস প্লে মানে হচ্ছে বাচ্চকা খেল, ঠিক আছে? বাচ্চবালি কোশ্চেন, আমি তো খুব বলি বাচ্চবালি কোশ্চেন। চলো নেক্সট 429 বলেছে চিলড্রেন শুড বি সিন নট হার্ট, হার্ট, ঠিক আছে? তার মানে কি চিলড্রেন বাচ্চারা তোমার বড়দের মধ্যে কোনো কথা বলবে না, ঠিক আছে? বাচ্চারা বড়দের মধ্যে কোনো কথা বলবে না, বাচ্চারা শুধু দেখতে পারবে, ঠিক আছে? তার মানে কি বড়দের কথার মধ্যে বাচ্চাদের কোনো কথা বলতে নেই, ঠিক আছে? আমরা শুনেছি বলিনি, ঠিক আছে? মা বাবারা যখন কথা বলে বা কাকু জেঠুরা যখন কথা বলে তখন আমরা সত্যিই বলি না কথাবার্তা, ঠিক আছে? তার মানে কি বাচ্চারা শুধুমাত্র দেখতে পারবে, বলতে পারবে না কোনো কিছু। তারপরে বলেছে চিল আউট মানে হচ্ছে টু কাম ডাউন মানে হচ্ছে কি সান্ত্বনা, চিলড আউট, চিল আউট। মনে করো কেউ কোনো একটা অ্যাক্টিভিটি করে বাড়িতে আসছে, মনে করো সে জিমে গেছিল, অ্যাক্টিভিটি করে বাড়ি এসছে, আসার পরে তুমি তাকে চিল্ড ওয়াটার দিলে, ঠিক আছে? কি চিল্ড ওয়াটার দিলে, তাহলে কি সে একটু শান্ত হবে, ঠিক আছে? শান্ত হবে। তারপরে বলেছে চিঙ্ক অ্যান্ড আর্মোর মানে কি আ উইক এন্ড উইকনেস দ্যাট ক্যান বি টেকেন অ্যাডভান্টেজ মানে হচ্ছে কামজোরি, ঠিক আছে? চাঙ্ক ইন আর্মোর। তারপরে তারপরে বলেছে চিপ অফ দ্য ওল্ড ব্লক, চিপ অফ দ্য ওল্ড ব্লক মনে করো তোমার এই যে কাঠের গুঁড়ি আছে, ঠিক আছে? এই যে এত বড় একটা কাঠের গুঁড়ি, এবার ওই গুঁড়ির থেকে তুমি বের করে নিলে আর একটা গুঁড়ি বের করে নিলে, ওর ভেতর থেকে আর একটা গুঁড়ি বের করে নিলে, এইবার ওই ভেতর থেকে যে গুঁড়িটা বের করেছো সেটা কেমন হবে? তুমি বলবে দাদা সেম টু সেম, ঠিক আছে? তার মানে একই কাঠ হবে, একই গন্ধ আসবে, যে এই বড় গুঁড়িটা যতটা টিকসই হবে ছোট গুঁড়িটাও সেম টু সেম টিকসই হবে। তার মানে কি এখানে বলেছে যেমন বাবা সেমন ছেলে, ঠিক আছে? তার মানে একই গাছের থেকে যদি আমরা দুটো আলাদা আলাদা বা একই যেই কাঠের টুকরো তার মধ্যে থেকে যদি আমি মনে করো অর্ধেক নিয়ে নিলাম, তাহলে কি সেই কাঠের টুকরো কি চেঞ্জ হবে? তুমি বলবে না দাদা চেঞ্জ তো হবে না। তার মানে কি যেমন বাপ সেমন ছেলে, ঠিক আছে? তারপরে তারপরে বলেছে ক্লাম্প আপ বা ক্লেম আপ, ঠিক আছে? তার মানে কি বিকম সাইলেন্ট, তার মানে কি মনে করো আমরা যখন ফ্রি ফায়ার খেলতাম না, ঠিক আছে? তখনটাই আমরা টাস্ক দিত আমাদের, ঠিক আছে? আমাদের টাস্ক দিত, টাস্ক দেওয়ার পরে একটা রিওয়ার্ড দিত যেটা আমাদের ক্লেম করতে হতো, ঠিক আছে? তার মানে বলছে যে ভাই তুই এটা ক্লেম করে না তোর বন্ধু যেন না জানে, তার মানে কি সাইলেন্টলি ক্লেম কর, ঠিক আছে? তারপরে বলছে ক্লিন হ্যান্ড, ক্লিন হ্যান্ড মানে হচ্ছে ইনোসেন্ট, ঠিক আছে? ইনোসেন্ট মনে করো কারোর হাতে কোনো কিছু নেই, ঠিক আছে? কোনো কিছু নেই বলতে অনেকে আছে যে কিনা তোমার মনে করো নেশা জাতীয় দ্রব্য নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? পকেটে তার যদি বলা হয় যে তোর হাত দেখা, ঠিক আছে? সে অত সহজে হাত দেখাতে যাবে না, কেননা কিছু কিছু ক্ষেত্রে যারা বেশি এক্সেসিভ লেভেলের নেশা করে তাদের গন্ধ বেরোয় শরীর থেকে, ঠিক আছে? মানে যে তাদের পুরো যে আমাদের নার্ভাস সিস্টেম ওইটা একটু ড্যামেজ টাইপসের হয়ে গিয়ে না শরীর থেকে আমাদের গন্ধ বেরোনো শুরু করে, যারা খায়, ঠিক আছে? প্রচুর পরিমাণে স্মোকিং করে বা ড্রিঙ্কিং করে তাদের শরীর থেকে একটু আলাদা লেভেলের গন্ধ আসে, ঠিক আছে? তো মনে করো যে কোনো কিছু খায় না, তার যদি বলা হয় যে ভাই হাত দেখা, ও হাত দেখিয়ে দেবে যে এই যে আমার হাত দেখে নে, ঠিক আছে? তার মানে কি সে ইনোসেন্ট, সে কোনো কিছু জানে না এইসব সম্পর্কে সেমন একটা। তারপরে বলেছে ক্লিন এয়ার, ক্লিন এয়ার মানে হচ্ছে কি
টু ডিল ওপেনলি উইথ মিসআন্ডারস্ট্যান্ডিংস টু গেট রিড অফ দেম, মানে হচ্ছে কি সন্দেহ দূর কর না, ঠিক আছে। ক্লিন এয়ার, এখন মনে করো ওই যে আবার সেম এক্সাম্পল দিচ্ছি, যে কেউ মনে করো যে আমাদের স্মোকিং করে, ঠিক আছে, একটা রুমে বসে যদি কেউ স্মোকিং করে, তাহলে সেই এয়ারটা, তো সেই রুমের যেই অ্যাম্বিয়েন্সটা থাকবে, মানে বাতাবরণটা থাকবে, যে আবহাওয়া থাকবে রুমের ভেতরে, যেই হাওয়া টাওয়া থাকে, সেইটা কি তোমার গন্ধ থাকবে নাকি ক্লিন থাকবে? তুমি বলবে দাদা, যদি কেউ বিড়ি সিগারেট খায় তার 4-5 মিনিটের মধ্যে তো গন্ধ যাবে না, ঠিক আছে। এখন মনে করো একটা রুমে আমি ঢুকলাম বা তুমি ঢুকলে, দেখলে যে ওখানে কোনো গন্ধই নেই, তার মানে কি ক্লিন এয়ার, তার মানে কি ওখানে যা হবে কোনো কিছু মানে কি বলবো হিডেন হবে না, যা হবে সব সামনাসামনি, ঠিক আছে। তারপরে বলেছে ক্লক অ্যান্ড ডিগার, ঠিক আছে। ক্লক অ্যান্ড ডিগার মানে কি ऐसी गतिविधि जिसमें रहस्य और গোপনীয়তা শামিল হোক, ঠিক আছে। ক্লক ক্লক অ্যান্ড ডিগার, মনে করো লাইক স্পাই বলেছে অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভস মিস্ট্রি অ্যান্ড সিক্রেট, ঠিক আছে, সিক্রেসি, লাইক স্পাই, মানে হচ্ছে কি ক্লক অ্যান্ড ডিগার। আচ্ছা, মনে করো আমাদের এমন একটা জায়গায় গেছি, ঠিক আছে, আমরা এমন একটা বা এমন একটা অভিযানে বা যাত্রায় গেছি, ঠিক আছে। অনেকে আছি না আমরা, যেখানে আমরা মানে বনের দিকে যেতে ভালোবাসি, মানে ফরেস্ট ট্রাভেল, তারপরে পাহাড় ঘুরতে ভালোবাসি, ঠিক আছে। মনে করো আমরা ওরকম একটা ট্রাভেল করতে গেছি, এইবার ডিগার মানে হচ্ছে কোনো একটা মাটি ঘুরে আমরা ঘড়ি ফেলে দিচ্ছি, এই ক্লক মানে ঘড়ি না, বাট মনে করো হচ্ছে ঘড়ি ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো তার মানে কি আমাদের কিছু একটা রহস্যতা আছে, যার কারণে আমরা একটা মাটি খুঁড়ে ঘড়িটা ফেলে দিলাম, ঠিক আছে, কারোর একটা ঘড়ি মনে করো ফেলে দিলাম, তাহলে কি কোনো একটা রহস্যতা আছে, তার মানে এমন একটা যাত্রা যেখানে আমাদের রহস্য থাকবে। ক্লোজ শেপ, ক্লোজ শেপ মানে কি আমাদের ইট শেপ, আমরা যেরকম পড়েছিলাম না হেয়ার ব্রেথ স্কেপ, তো ওইটারই মনে করো আর একটা ইডিয়ম, সেম টু সেম মিনিং কনভে করে। ক্লোজ শেপ মানে হচ্ছে কি বাল বাল বাসনা, ঠিক আছে। মনে করো কেউ একজন শেভিং ক্রিম লাগিয়ে শেভ করছে, এইবার তার যে রেজারের ব্লেড আছে না, সেইটা একটুর জন্য চামড়া কাটতে পারেনি, ঠিক আছে, মানে একটুর জন্য বেঁচে গেছে, ঠিক আছে। তার মানে কি সবাই বলছে যে অতটা ক্লোজ, মানে অতটা চেপে শেভ করিস না যাতে রেজারের ব্লেডগুলো তোর বেশি স্কিনের ক্লোজে চলে যায়, অতটা চাপবি না, ঠিক আছে। তার মানে কি শেভ করার সময় আমাদের স্কিনের ড্যামেজ হয়নি, একটুর জন্য বেঁচে গেছে, ঠিক আছে। ক্লোজ শেভ মানে কি একটুর জন্য বেঁচে যাওয়া। তারপরে বলেছে ক্লোজ টু ওয়ান্স হার্ট, মানে কি ডেয়ার অ্যান্ড ইম্পর্টেন্ট অফ ওয়ানসেলফ, মানে হচ্ছে অত্যাধিক প্রিয়। ক্লোজ টু ওয়ান্স হার্ট, এখন তুমি মনে করো তুমি যেই দেব দেবী বেশি পুজো করো বা তুমি যার ভক্ত, সে তোমার কোথায় থাকে? তুমি বলবে দাদা সে আমার মনের ভিতর থাকে, তার মানে কি, বা মনের একদম কাছে থাকে, তার মানে কি ক্লোজ টু ওয়ান্স হার্ট, তার মানে কি একদম মনের কাছে থাকে, একদম বিশাল পরিমাণে ফেভারেট। ঠাকুর দেবতা যদি না হয়, তুমি মনে করো যে তোমার যে প্রিয়তমা, ঠিক আছে, সে তোমার কোথায় থাকে? তুমি বলবে দ্য ক্লোজ টু মাই হার্ট, ঠিক আছে, একদম আমার মনের ভিতরে থাকে, বা ও এমন একটা জায়গা নিয়ে রেখেছে যেটা কেউ নিতে পারবে না, তার মানে কি স্পেসিফিক একটা জায়গা আছে যেটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, যে এই জায়গাটা শুধুমাত্র ওর জন্যই, এখানে আমি অন্য কারোর বসাতেই পারবো না, সে পৃথিবীতে যত ভালো যত সুন্দর সুন্দরী ছেলে মেয়ে যাই আসুক না কেন আমি পারবো না, ঠিক আছে, ওর জায়গা অন্য কারোর দিতে, সেটা। তারপরে বলেছে ক্লোজ দ্য বুক অন, মানে কি স্টপ ওয়ার্কিং, এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তার মানে কি আমার বই ওপেন রয়েছে যার জন্য আমি পড়াচ্ছি, তার মানে কি কাজ চলছে, আমার বই ওপেন রয়েছে যার জন্য আমি পড়াচ্ছি, তার মানে কাজটি চলছে, ঠিক আছে, রানিং রয়েছে। এইবার আমার যখন পড়ানো কমপ্লিট হয়ে যাবে, কেবল 39 নম্বর ইডিয়ম চলছে, যখন আমার 500 নম্বর ইডিয়ম হয়ে যাবে, তখন আমি আমার বইটা ক্লোজ করে দেবো, তো এই যে বই ক্লোজ করে দিলাম, তার মানে কি আমার পড়ানো কমপ্লিট, ঠিক আছে, তার মানে কি আমার পড়ানো কমপ্লিট যার জন্য আমি আমার বইটা ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এখানে বলেছে আমাদের কি ক্লোজ দ্য বুক ওয়ান, মানে হচ্ছে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, কাজের দা এন্ড, ঠিক আছে, যার জন্য আমরা বইটা কমপ্লিট, যখনই আমাদের বই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বই ক্লোজ করে শুয়ে পড়বো বা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তার মানে কি আমাদের যখনই বলবে যে ক্লোজ বুক কত নম্বর, এই যে ক্লোজ দ্য বুক ওয়ান, মানে কি কাজ শেষ হয়ে যাওয়া, স্টপড ওয়ার্কিং, বই ক্লোজ হয়ে গেছে মানে কাজ শেষ। তারপরে ক্লোভেন হুফ, মানে কি দ্য ইভেল ইন্টেনশন, ঠিক আছে, তার মানে বুড়ি নিয়াত। ক্লোভেন হুফ মানে হচ্ছে বুড়ি নিয়াত, ঠিক আছে, বুড়ি নিয়াত মানে হচ্ছে খারাপ একটা অবস্থা বা খারাপ একটা নজরিয়া,
ঠিক আছে? অনেকের নজর দেখবা ভালো হয় না, ঠিক আছে? কেউ ধরুন হচ্ছে বলে না নজর লেগে গিয়েছে, তো তাদের বলা হয় ক্লোভেন হুফ নজর, ঠিক আছে? তারপরে কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি এর মানে হচ্ছে কি বলতো, বেতুকা একটা গল্প, মানে হচ্ছে যার উপর বিশ্বাস করা যায় না, এমন একটা ফালতু বানিয়ে গল্প বলেছে, সেটা একদম ফালতু, মানে হচ্ছে শুনেই কেউ বলবে ফালতু কথা বলিস না, এসব কোনোদিন বাস্তবে এক্সিস্ট করে না আর হবেও না। তার মানে কি ক্লোক অ্যান্ড কি কক অ্যান্ড বুল স্টোরি, যেমন স্টোরিটা কি আমি বলছি, মনে করো এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার আমরা যাব, বা কোনো একটা, মনে করো একটা কক মানে মোরগ বা মুরগি, আর বুল, ঠিক আছে? বুল, মনে করো কক আর বুল দুজনে বলছে চলো আজকে আমরা 5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাব, ঠিক আছে? হেঁটে যাব। এখন বলছে ঠিক আছে চলো যাই। এখন মনে করো একটা চ্যালেঞ্জ নিল, যে বুল বলল যে ঠিক আছে ভাই 5 কিলোমিটার যাবো আবার 5 কিলোমিটার আসবো তো? বলছে হ্যাঁ তাই হবে। বলছে তাহলে এক কাজ করো, বুল বলছে মানে ষাঁড়টা বলছে মুরগিকে, বলছে তাহলে তুমি যাওয়ার সময় 5 কিলোমিটার আমার ঘাড়ের উপরে ওঠো, আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? এবার মুরগি, মনে করো আমি তোমাকে গল্প শোনাচ্ছি যে 5 কিলোমিটার একটা মুরগি আর একটা ষাঁড় যাবে, ঠিক আছে? এখন প্রথম 5 কিলোমিটার যখন গেল, তখন মুরগিটা ষাঁড়ের ঘাড়ের উপরে উঠে গেল। আর যখন আমাদের 5 কিলোমিটার ফিরে আসলো, মানে 5 কিলোমিটার যাওয়ার পরে যখন আবার ফিরে আসলো, তখন ষাঁড়টা মুরগির ঘরে মানে উপরে উঠে ফিরে আসলো। এখন তুমি বলবে দাদা কি সব বলছো, বাচ্চাদের গল্প। তো এইটা এমন একটা গল্প যেটা কোনোদিন বিশ্বাস করা যায় না, অ্যান আনবিলিভেবল অর অ্যাবসার্ড স্টোরি, মানে যেটা কোনোদিন বিশ্বাস করা যায় না। তুমি বলবে দাদা তুমি যতক্ষণ বলছিলে যে ষাঁড়ের উপরে মুরগি যাবে, ততক্ষণ আমরা বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ আচ্ছা গল্প তো এমন হতেই পারে। বাট তুমি বলতে পারবা তো, মানে আমি যখনই বললাম যে ষাঁড়ের ওপরে মুরগি যাবে সেটা তুমি মেনে নিলে, যখন আমি বললাম যে মুরগির উপরে আবার ষাঁড় ফিরে আসবে 5 কিলোমিটার ধরে, মানে হচ্ছে মুরগির উপরে ষাঁড় বসবে, তারপরে মুরগি তাকে ফেরত নিয়ে আসবে 5 কিলোমিটার, তো তুমি বলবে দা এইটা বাস্তবে কোনোদিন সম্ভব না, ঠিক আছে? তার মানে কি এমন একটা গল্প কেউ দিচ্ছে যেটা হচ্ছে তুমি ধরে ফেলেছো যে এইটা হচ্ছে ফেকু, ঠিক আছে? মালটা বেশি মানে কি বলবো ফ্যাকে, ঠিক আছে? যে একদম বানি, বানি গল্প বলে যাচ্ছে। কথা আছে না যে গল্প দেবো তা অল্প দেবো কেন? তো সেরকম বিষয়টা। ঠিক আছে? তারপরে বলেছে কোল্ড কমফোর্ট, কোল্ড কমফোর্ট। কোল্ড মানে হচ্ছে কি ঠান্ডা, আর কমফোর্ট মানে হচ্ছে আরাম। ঠিক আছে? মনে করো এখনটাই গরমের সময় আমাদের এইদিকে রানাঘাটের এদিকে 40-45 ডিগ্রি গরম পড়ছে। ঠিক আছে? তো এখন আমাদের মানে যারা আমাদের বলতেই যারা আশিক টাইপসের বান্দা-বান্দি আছে, ঠিক আছে? তাদের দেখবা যে ওদের দুনিয়ার থেকে কোনো মাতলাবই নেই। ঠিক আছে? দুনিয়া ভার মে যায়, ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আগে। ঠিক আছে? তো মনে করো এই গরমের মধ্যে কেউ একজন মনে করো কোনো একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, টিউশনে যাবে তার গার্লফ্রেন্ড সেটা দেখার জন্য। ঠিক আছে? এইবার ১ম দিন গিয়েছে, এখন তার গার্লফ্রেন্ড যে সে টিউশনিতে যায়নি। কথা ক্লিয়ার? ১ম দিন গেছে ছেলেটা, এখন দেখছে যে গার্লফ্রেন্ড আমার টিউশনিতে আসেনি। 2nd দিন গেছে আসেনি, 3rd দিন গেছে আসেনি। এইবার 4th দিন গেল, ওই গরমের মধ্যে দেখো ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? যেখানে ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস চলছে, ৪টে ৪:৩০ সময় দাঁড়িয়ে আছে বিকাল। তো কতটা গরম, ঠিক আছে? তাও সে দাঁড়িয়ে আছে। এইবার মনে করো 4th দিন যেটা, সেই দিনকে ওর গার্লফ্রেন্ড এসেছে। ঠিক আছে? ও তখন বলবে, "ভাই মনটা জুড়িয়ে গেল দেখার পরে।" তার মানে কি? তার মানে কি কোল্ড কমফোর্ট মানে হচ্ছে সাইট অফ স্যাটিসফ্যাকশন। মানে হচ্ছে কোনো জিনিস দেখে বা জেনে আমাদের যে স্যাটিসফ্যাকশন অনুভূতিটা যেটা ফিল হয়, সুন্দর একটা আরামদায়ক অনুভূতি হয়, সেটা হচ্ছে কোল্ড কমফোর্ট। তো যারা আশিক মেজাজি লোক আছে তারা এইটা সম্পর্কে জানো। ঠিক আছে? আমি যা বলতে চাচ্ছি তারা ফিল করতে পারছো। তারপরে ৪৩ নম্বর বলেছে কম্ব থ্রু, কম্ব থ্রু। আমরা আগের দিন একটা পড়েছিলাম না যে হেয়ার বেথ, হেয়ার ব্রেথ, তো ওইটাই যেমন আমাদের বলছিল না যে পুরো এমনভাবে বিবরণ দেওয়া যেটা মানে পুরো চুলের বিবরণ দিয়ে দিচ্ছে। এই যে এইটা হেয়ার্স ব্রেথ, ৪৮ নম্বরটা দেখো, এই যে হেয়ার্স ব্রেথ মানে হচ্ছে কি পুরি তারিখও সে বিবরণ দেনা, ঠিক আছে? মানে হচ্ছে পুরো পসিবল স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট যেটা হয়েছে সেটাও বলে দিচ্ছে। তার মানে কি এইটা হচ্ছে কি কম, কত দাগ, কম থ্রু, তাই তো? হ্যাঁ, কম থ্রু ৪৪৩। ঠিক আছে? কম থ্রু মানে কি পুরো এমনভাবে কোনো কিছু বিবরণ দেওয়া বা কি বলবো তুলে ধরা, কোনো কিছুকে তুলে ধরা, এমনভাবে তুলে ধরা বা বিবরণ দেওয়া যেটা প্রচুর পরিমাণে ডিটেইলড থাকে তার মধ্যে। মানে হচ্ছে প্রচুর পরিমাণে কেয়ারফুল ভাবে দেখা। ঠিক আছে? যেমন মনে করো যখন আমাদের ফিমেলরা,
ঠিক আছে, হেয়ার কম করে, মানে যে চুলে চিরুনি দেয়, তখন দেখবা যে তারা পুরো এক একটা চেষ্টা করে যে এক একটা চুল যেন আলাদা হয়, না হলে যদি ওই লেগে থাকে তাহলে কিছু দিনের মধ্যে জট পড়ে যাওয়ার চান্স থাকবে, মানে যে নোংরা জমে 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 চুলগুলো এক জায়গায় হয়ে যাবে। তার জন্য তারা প্রচুর কেয়ারফুল, ঠিক আছে, ভাবে দেখে। তারপরে কাম অ্যাবাউট মানে হচ্ছে কি টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। কাম হিল অর হাই ওয়াটার মানে হচ্ছে কি নো ম্যাটার হোয়াট, যাই হোক, মানে হচ্ছে কাম হিল অর হাই ওয়াটার মানে হচ্ছে কি কঠিনাই কে বাবজুদ, মানে কি এখানে বলেছে কাম হিল অর হাই ওয়াটার, মানে এমন একটা জিনিস, ঠিক আছে, স্পিরিট অফ এনি অবস্টিকল, মানে এমন একটা জিনিস যে তুমি মনে করো এখান থেকে তোমাকে টাস্ক দেওয়া হলো যে তুমি এখান থেকে 50 কিলোমিটার সোজা রাস্তায় যাবে, ঠিক আছে, সোজা রাস্তায়। এখন তুমি কোনো লেফট রাইট কিছু করতে পারবে না, ঠিক আছে, সোজা রাস্তা, এখন সোজা মানে সোজা, ঠিক আছে, আর্মিদের অর্ডার, অর্ডার মনে করো, তো ওদের অর্ডার মানতেই হবে, ঠিক আছে। কাম হেল অর হাই ওয়াটার মানে হচ্ছে তোমার যাই আসুক না কেন, যত কঠিনাই আসুক না কেন, ঠিক আছে, যত কঠিনাই আসুক না কেন, তার সেটাকে ইগনোর করে বা সেটাকে ফেস করে, সেটাকে সহ্য করে আমাদের একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা আর্মির যদি কমান্ডারে একবার বলে দেয় বা উস্তাদে যদি একবার বলে দেয় যে তোমাকে এইটা করতে হবে, তো আর্মির জওয়ান যারা আছে তাদের করতেই হবে, ঠিক আছে, কোনো অপশন নেই দ্বিতীয়। তারপরে তারপরে কাম ইন হ্যান্ডেলি হচ্ছে হ্যান্ডি, হ্যান্ডি মানে হচ্ছে টার্ন আউট টু বি ইউজফুল মানে হচ্ছে কি উপযোগী হওয়া, ঠিক আছে, কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে উপযোগী হওয়া। তারপরে হচ্ছে কাম অফ এজ, কাম অফ এজ হচ্ছে টু ম্যাচিওর অ্যান্ড ডেভেলপ ফুললি মানে হচ্ছে কি একটা বয়সের পরে আমাদের দেখবা যে মোলার দাঁতগুলো আছে না, মোলার প্রিমোলার, ঠিক আছে, তো মোলার একদম পিছনে উঠে থাকে, যেটা আমরা বুদ্ধির দাঁত বলি, ঠিক আছে, যাকে আমরা বুদ্ধির দাঁত বলি, ওইটা একটা এজের পরে গিয়ে আসে, তো ঠিক আছে, 18 বছরের পরে গিয়ে ওই দাঁতগুলো আমাদের তৈরি হয়, তাকে আমরা মোলার বলি। আর প্রি মোলার তার আগে, তারপরে ক্যানিয়ন ফ্যানিয়ন মানে ক্যানন ফ্যানন সব তার আগে উঠে যায়। কিন্তু আমাদের যেই মোলার বা যেইটা আমাদের বুদ্ধির দাঁত বলি সেইটা আমাদের একদম কি একটা এজের পরে গিয়ে আসে, কাম অফ এজ মানে একটা এজের পরে গিয়ে আসে, বা আমাদের একটা এজের পরে গিয়ে না ওই বাচপানাটা মরে যায় আমাদের জীবন থেকে, ঠিক আছে। সেখানে আমরা খুব একটা হাসি না, খুব একটা মানে কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকি না, কোনো পুজো নিয়ে বা কোনো সামথিং কোনো অনুষ্ঠান নিয়ে কোনো এক্সাইটেডমেন্ট থাকে না। তো এটা কি একটা এজের পরে গিয়ে আসে। কিন্তু ছোটবেলায় আমরা ধরে নাও একটা কিছু হলেই আমরা খুশি, ঠিক আছে, একটু বৃষ্টি পড়লে আমরা খুশি, একটু হাওয়া হলে আমরা খুশি। বাট সেটা না, যারা দেখবা বাচ্চা আছে তাদের যদি এই পেনটা এরকম জাস্ট এমন খুলে দাও না, তাতেই ওরা খুশি হয়ে যায়, ঠিক আছে, এমন খুলে দিবা তাতেই ওরা খুশি। এইবার এই যে একটা লাগাচ্ছে যে এই যে আওয়াজটা হচ্ছে এতেও ওরা খুশি হয়ে যায়, ঠিক আছে। তো একটা এজের পরে গিয়ে আমরা পুরো ম্যাচিওর হয়ে যাই, যখন আমাদের এই খুশিটা ছোট ছোট অনুভূতি হয় না, ঠিক আছে। তারপরে কাম অফ, কাম অফ মানে কি বি সেপারেটেড মানে হচ্ছে কি কাম অফ মানে হচ্ছে কি প্রথমে বলছে কাম তারপরে অফ মানে হচ্ছে আসার কথা বলছে, কিন্তু মনে করো রাস্তাটা অফ করে দিয়েছে, তা মানে কি আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, চাচ্ছে যে আসুক বাট রাস্তা আলাদা মানে হচ্ছে আসবে না, ঠিক আছে, বি সেপারেটেড পুরো পার্থক্য হয়ে গেছে। তারপর হচ্ছে কাম রেইন অর শাইন মানে কি अंडर द সার্কামস্ট্যান্স মানে যে কিসি ভি পরিস্থিতি মে কাম রেইন অর শাইন মানে হচ্ছে কি শাইন মানে মনে করো সূর্য যে আলো দেয় না সেটা, আর রেইন মানে হচ্ছে বৃষ্টি, মানে বলেছে যে কাম মানে হচ্ছে এসো, ঠিক আছে, কাম মানে হচ্ছে আসা, ঠিক আছে, এসো, সে বৃষ্টি হোক বা আমাদের সূর্যের আলো হোক, যা ইচ্ছে তাই হোক, তোমাকে আসতে বলেছি মানে আসতে হবে। তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছো যে তোমাকে কোনো ম্যাটার না যে ওয়েদার কেমন, তোমাকে আসতেই হবে, ঠিক আছে। ওই যে আর্মিদের অর্ডার যেটা করতে হবে তো করতেই হবে। যারা আর্মি নিয়ে প্রিপারেশন করছে তাদের বলে রাখি যে ভাই তোমার ওস্তাদে যদি বলে যে আজকে 10 কিলোমিটার দৌড়াতে হবে, তো কোনো কথা হবে না, 10 কিলোমিটার দৌড়াতে হবে নন স্টপ, ঠিক আছে। তারপরে আমাদের হাফ সেঞ্চুরি হয়ে গেল, হয়ে যাবে যে কাম টু বোলস, তার মানে কি বলেছে গেট ইনটু আ ফাইট ফিজিক্যালি মানে হচ্ছে কি হাত হাফাই হোনা, ঠিক আছে, কাম টু বোলস BLOWS মনে করো তোমাদের কি একটা এক্সাম্পল দেবো বলো। আচ্ছা, মনে করো তোমাদের কোনো ক্রিকেট খেলছো, ক্রিকেট নিয়ে আজকে সব এক্সাম্পল দিই, ক্রিকেট খেলছো তোমরা, ঠিক আছে। এইবার ক্রিকেট নিয়ে যে বলটা আসে না, সেই বল মনে করো তোমার কাছে আসলো, আসার পরে তোমাকে বললো যে ভাই থ্রো কর, থ্রো করে আউট কর, ঠিক আছে। এখন তুমি
আউট করার চক্করে দেখবা আমাদের কাছে যদি উইকেট থাকে না, আমরা এমন জোরে থ্রো করি না, সে আশেপাশে যেই উইকেটের আশেপাশে যেই দুটো প্লেয়ার থাকে, স্লিপার থাকে বা উইকেট কিপার থাকে, তো তারা ধরতে পারল না। ঠিক আছে? তারা ওই বলটা ধরতে পারল না। তোমার বল এমনভাবে থ্রো করেছো, ও উইকেটের সাইড দিয়ে চলে গেল, উইকেটে লাগেনি। এখন ওরা তো তোমার সাথে মারামারি শুরু করে দেবে। হ্যাঁ, পারিস না কিছু না, তাহলে আস্তে বলটা থ্রো করতে হয়, তাহলে তো আমরা আউট করে দিতে পারি না? রান আউট হয়ে যাই। তো এইবার মনে করো ওই বলটা তোমার কাছ থেকে গিয়ে, তোমরা বাই রানে খেলছো, তোমার কাছ থেকে ৪ হয়ে গেল। ব্যাস, আরও পিকে মারামারি। ঠিক আছে? তার মানে কি, কাম টু বলস, যখন বলের উপরে ওরকম বল থ্রোর উপরে কথা আসবে, তখন মারামারি হয় বেশিরভাগ সময়। ঠিক আছে? তারপরে কাম টু গ্রিফ, মানে কি, হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, মিট উইথ বলেছে ডিস্টার্ট। তার মানে কি, দুর্ঘটনা या फिर असफल होना। কাম টু গ্রিফ। ঠিক আছে? এইবার তুমি মনে করো যে তুমি বাসে ট্রাভেল করছো। ঠিক আছে? বাসে ট্রাভেল করছো। এইবার বাসের একটা দরজা খোলা রয়েছে। পিছনের দরজা মনে করো খোলা রয়েছে। আর তুমি একটা, যে হ্যাঙ্গিং থাকে না, হ্যাঙ্গার, ওই হ্যাঙ্গার ধরে, মনে করো এটা হ্যাঙ্গার, হ্যাঙ্গার ধরে ঝুলে রয়েছো। ঠিক আছে? মানে দাঁড়িয়ে রয়েছো ওটা ধরে। এইবার বাস মনে করো একটু যখন ভিড়-ভাড়ের এরিয়া হয় না, তখন একটু কাট মারে। তো মনে করো ওই কাট মারতে গিয়েছে, আর তোমার ভুল ভবিষ্যৎ বাই চান্স তোমার হাতটা বাসের ওই যেটা গ্রিপার, ওটার থেকে সরে গেছে, মানে স্লিপ কেটেছে। এখন তুমি কি হবে? তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই তো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে হচ্ছে কাম টু গ্রিফ। যদি তুমি ভালো করে গ্রিপ না ধরো, বা তুমি যদি ভালো করে গ্রিপ না করো কোনো তোমার হ্যাঙ্গারে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে? তারপরে কাম টু লাইট, কাম টু লাইট। ভাই আগের থেকে বলছি, আমি এখানকার যত সব রয়েছে তার এক্সাক্ট মানে বলছি না কিন্তু। ঠিক আছে? কেননা ইডিয়ম অ্যান্ড ফ্রেজে আমাদের এক্সাক্ট মিনিং কাজে লাগে না। ঠিক আছে? কি বললাম? ইডিয়ম অ্যান্ড ফ্রেজে এই যে বলস, ঠিক আছে? এর মানে কিন্তু আমাদের বল না, BALL ওয়ালা বল না, বাট আমি ক্রিকেটের বল দিয়ে বুঝালাম। ঠিক আছে? এই যে এই গ্রিফ মানে আলাদা হতে পারে, বাট আমি কি বললাম, আমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে আমাদের এক্সাক্ট মিনিং লাগে না। ঠিক আছে? ওর জন্য আমার এখানে যা দেয়া রয়েছে কাম টু বল, এই বলের সাথে আমি মিলিয়ে দিলাম যে BALL, ক্রিকেটের বল দিয়ে দিলাম। ঠিক আছে? আমাদের মেন কথা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ মনে রাখা। ঠিক আছে? এখন কিভাবে মনে রাখছি সেটা না। আমার জাস্ট এইটা দেখলে যেন আমার মনে পড়ে যায়, যে আমাদের এই যেখানে কাম টু বল থাকবে, সেখানে মনে করতে হবে যে মারামারি হবে। ব্যাস। ঠিক আছে? এই যে কাম টু গ্রিফ থাকা মানে অ্যাক্সিডেন্ট। ব্যাস, আমাদের এইটুকুই তো মনে রাখতে হবে, আর তো কিছু না। তো ফালতু এই যে পুরো পাই টু পাই মনে রাখার কোনো দরকার নেই। ওর জন্য আমি একটু মিমিক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? তারপরে বলেছে দেখো, 452 নম্বর। কি বলেছে? কাম টু লাইট, কাম টু লাইট মানে যে টু বি নোন পাবলিকলি। ঠিক আছে? প্রকাশ মে আনা। ঠিক আছে? কি বলেছে? আলোতে আসা। কাম টু লাইট মানে হচ্ছে এসো, আলোতে এসো। কেমন যেন, তোমার মনে করো কেউ দেখবা যে আমাদের কেউ এমন আছে যে আমরা খবরে সচরাচর দেখতে পাই যে কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে না, ঠিক আছে? অত সহজে তো ধরা পড়ে না, প্রথম কথা। যখন ধরা পড়ে তখন তাকে সবার সামনে পাবলিকলি আনা হয়। ঠিক আছে? যে তুই অপরাধ করেছিস, তুই এবার সবার সামনে এসে কথা বল। লাইভ টেলিকাস্টে আয় বা ব্রডকাস্টে আয়, এসে কথা বল। তো কি কাম টু লাইট মানে হচ্ছে কি আলোতে আসা বা কোনো কিছু সামনে আনা। ঠিক আছে? কোনো কিছু সামনে আনা। ধরে নাও আমি এই যে তোমাদের ভিডিও দিচ্ছি। ঠিক আছে? আমি তোমাদের ভিডিও দিচ্ছি। থাম্বনেলে তো আমার ফটো দেয়া রয়েছে। থাম্বনেলে আমার ফটো দেয়া আছে। এইবার মনে করো আমি আমার থাম্বনেলে ফটো দিলাম না। ঠিক আছে? আমি আমার থাম্বনেলে ফটো দিলাম না। এইবার তুমি জানোই না যে আমাদের অপোজিট পারসন যে পড়াচ্ছে সে কেমন দেখতে বা তার এজ কেমন, হ্যান-ত্যান তুমি কিছু জানো না। আমার ফটো দেখে তুমি প্রেডিক্ট করে নিয়েছো যে আমার এজ কত হবে। ঠিক আছে? এইসব তুমি প্রেডিক্ট করে নিয়েছো। এবার আমি মনে করো দিলামই না কোনো কিছু। আমার ফটো বা আমার ডিটেইলসই তোমার দিলাম না। ঠিক আছে? তাহলে তুমি তো বুঝতে পারবে না। আমি তোমার সামনে দিয়ে চলে গেলেও তুমি বুঝতে পারবে না যে এই দাদা আমাদের পড়ায় বা এই দাদার আমি ক্লাস করি। ঠিক আছে? তার মানে কি, আমি যখন আমার ফেস রিভিল করতাম, ঠিক আছে? এখন তো আমার থাম্বনেলে ফটো দেওয়াই রয়েছে। কিন্তু আমি যখন আমার ফেস রিভিল করতাম, যদি ফেস না দিতাম থাম্বনেলে, তখন আমার তো ফেস রিভিল করাতে হতো একসময়। তার মানে কি, আমি তখন আমার লাইটে আসতাম। মানে হচ্ছে তোমাদের সামনে আসতাম। ক্লিয়ার? কাম টু লাইট মানে। তারপরে দেখো, কাম টু টার্ম উইথ সামথিং, টার্মস উইথ সামথিং মানে হচ্ছে কি, টু গ্রাজুয়ালি অ্যাকসেপ্ট অ্যান্ড স্যাড সিচুয়েশন মানে হচ্ছে কি, অ্যাকসেপ্ট এ স্যাড সিচুয়েশন। কাম টু টার্ম উইথ সামথিং মানে কি, আমাদের মনে করো এমন, আজকে আমি যদিও টেবিলে পড়াচ্ছি না, তার জন্য মোবাইলটা নড়ছে। ঠিক আছে? প্রচুর। চলো, কাম টু টার্ম উইথ সামথিং মানে হচ্ছে কি,
কোনো কিছু কোনো যেই দুঃখের মুহূর্ত না, সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে, 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 আস্তে বিলিভ করতে থাকি যে আচ্ছা এইটা আমার সাথে ঘটে গেছে, তো এইটা বাস্তব। ঠিক আছে? এটা আমার মানতেই হবে। তার মানে কি কাম টু টার্ম উইথ সামথিং। এই টার্ম আমরা দেখবা কোনো Gmail আইডি বা Facebook বা Messenger খোলার সময় একদম লাস্ট স্টেপে আমাদের বলে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশন থাকে, যেটা আমরা একটা বাক্সের মধ্যে টিক মারি। টিক মারার পরে গিয়ে আমাদের ওই Gmail আইডি বা যেকোনো একটা ওয়েবসাইটের কোনো যখন লগইন পেজ থাকে, ওই টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মারার পরে আমাদের ওই ওয়েবসাইটে ঢোকার অনুমতি পাই আমরা। তার মানে কি ওই টার্ম মানে যে নির্দিষ্ট বা স্পেসিফিক কিছু আমাদের যতই দুঃখ হোক না কেন, সেইগুলোর মনে করো আমরা টিক মারতে, 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 মারতে এগিয়ে যাচ্ছি। বাস্তবে আমাদের দুঃখ নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, আমাদের তো খেতে দেবে না। তো সেইটাকে আমাদের গ্র্যাজুয়ালি মানে কি স্টেপ বাই স্টেপ ওটা মানতে হবে এবং আমাদের আস্তে, 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 আস্তে এগোতে হবে। ঠিক আছে? তারপরে কাম টু টার্ম উইথ সামথিং, এটা তো হলো। কাম টু দ্য পয়েন্ট মানে হচ্ছে কি মেন কথায় আসো। কাম টু দ্য পয়েন্ট মানে হচ্ছে মুদ্রায় আসো। যেমন আমরা বিট অ্যারাউন্ড দ্য বুশ পড়েছিলাম, যে কোনো একটা ঝড় আছে তার আশপাশ দিয়ে চলা। মানে হচ্ছে কি মেন কথাকে অ্যাভয়েড করে অন্য কথা বলা। আর কাম টু পয়েন্ট মানে হচ্ছে কি অন্য কথা না বলে মেন কথায় আসা। ঠিক আছে? আমি যদি বলি যে কালকে তোমার পড়া হয়নি কেন? আমার স্টুডেন্টের আমি যদি বলি কালকে তোমার পড়া হয়নি কেন? বা আজকে তোমার পড়া হয়নি কেন? আমার স্টুডেন্ট ডাইরেক্ট বলবে দাদা আমি বই নিয়ে বসিনি। ব্যাস কথা শেষ। এখন বিট অ্যারাউন্ড দ্য বুশে কি হয়? যে দাদা কারেন্ট চলে গিয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল, ওইসব আমি শুনতে চাই না। তুমি কাম টু দ্য পয়েন্ট মেইন কথায় আসো। ডাইরেক্ট বলতে দাদা আমি পড়তে পারিনি। মানে পড়িনি কালকে। ব্যাস ইচ্ছা করে বই নিয়ে বসিনি। ব্যাস শেষ কথা। তারপরে কাম ট্রু। কাম ট্রু এইটার মানে হচ্ছে কোনো স্বপ্ন পূর্ণ হওয়া। মনে করো তুমি যদি এসএসসি সিজিএল এর কাস্টম সার্ভিস নিয়ে পড়াশোনা করো। এইবার তুমি ধরে নাও ২০২৬ সালে আ পরীক্ষায় পাস করেছো। ২৭ সালে তোমার জয়েনিং। ২৭ সালে তোমার জয়েনিং হবে এপ্রিল মাসে বা মে মাসের দিকে। তখন তুমি আ স্ট্যাটাস দেবে ড্রিম কামস ট্রু। ঠিক আছে? তো ড্রিমস না দিলেও কাম ট্রু দিলেও তোমার বুঝা যাবে যে তোমার স্বপ্নগুলো পূর্ণ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে কাম হোয়াট মে। তার মানে কি কাম হোয়াট মে বলছে নো ম্যাটার হোয়াট হ্যাপেন। যাই হোক না কেন কোনো অত ভেবে লাভ নেই। ঠিক আছে? ক হচ্ছে কুক দ্য বুক মানে কি হিসাব মে ঝোল-ঝাল করনা। ঠিক আছে? বলেছে কুক দ্য বুকস মানে হচ্ছে কি টু ফলসি ফাইন্যান্সিয়াল রেকর্ড অনেস্ট অ্যাকাউন্টিং। কুক দ্য বুক মানে কি মনে করো কুক মানে হচ্ছে রান্না করার সময় আমরা তো মাল মশলা মেশাই কোনো কিছু। ধরে নাও কোনো একটা চিকেন রান্না করবো। এখন শুধু চিকেন যদি আমরা বয়েলড করে দিই তাহলে কি আমাদের খেতে কেমন লাগবে? ভালো লাগবে? তুমি বলবে না দাদা ভালো লাগবে না। তো আমাদের কিছু মেশাতে হবে তার জন্য। তো মনে করো বইয়ের একটা স্যুপ বানাচ্ছি। যদি আমি জল দিয়ে শুধুমাত্র বুকের পেস্ট দিয়ে দিলাম, ওতে কি ভালো লাগবে? তুমি বলবে না, ওর সাথে কোনো মসলা মেশাতে হবে। তার মানে কি কোনো একটা হিসাবের খাতা ডাইরেক্ট লিখে না লিখে তোমার মসলা মেশাচ্ছে। অর্থাৎ ফলসি রেকর্ড বানাচ্ছে। মনে করো আমাদের কোনো একটা বিজনেসে ৳৫,০০,০০,০০০ লাভ হয়েছে। এখন তোমার এমনভাবে যে মানে অ্যাকাউন্টেন্ট তোমার, সে এমনভাবে পেশ করলো, দেখা যাচ্ছে যে ৳৫,০০,০০,০০০ লাভ হয়নি, আমাদের ৳৩,৮০,০০,০০০ লাভ হয়েছে। এমন কিছু একটা। ঠিক আছে? কুক দ্য বুক মানে হচ্ছে একটু মাল মসলা মিশিয়ে কথা বলছে। চলো। আর আমাদের ২ পেজ মতো রয়েছে। ২ পেজ হয়েছে, ২ পেজে রয়েছে। চলো। তো আমাদের 458 ঠিক আছে? 458 এবার বলেছে কুল অ্যাবাউট ওয়ার্কিং। কুল অ্যাবাউট ওয়ার্কিং মানে হচ্ছে রেডি টু ওয়ার্ক। ঠিক আছে? কুল অ্যাবাউট ওয়ার্কিং মানে কি রেডি টু ওয়ার্ক। এর মানে দেখো রেডি টু ওয়ার্ক মানে হচ্ছে কাম করনে কে লিয়ে তৈয়ার। ঠিক আছে? কুল অ্যাবাউট ওয়ার্কিং মানে হচ্ছে কি রেডি টু ওয়ার্ক। মনে করো এখন আমাদের যে গরমের সময় চলছে ৪৩ ডিগ্রি ৪৫ ডিগ্রি আমাদের এদিকে গরম পড়ছে। ঠিক আছে? এখন আমরা চেষ্টা করবো যে ঠান্ডায় ঠান্ডায় কাজ করা, তাই তো? ঠান্ডায় ঠান্ডায় কাজ করা। অর্থাৎ আমি তার জন্যই তোমাদের ভিডিও বানাই রাত ২টোর সময়, ২:৩০টার সময়, ১২টার পরে গিয়ে ভিডিও বানাই। ঠিক আছে? এখন অনেকে আছে এইটা তো আমার কাজ যে একটা ঠান্ডার মধ্যে ভিডিও বানাবো। কেননা আমি যদি আমার ঘরের যে সিলিং ফ্যান আছে সেটা চালিয়ে ভিডিও বানাই তাহলে তো তোমার ভিডিওতে নয়েজ আসবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাবে। ঠিক আছে? যার জন্য আমি কি একটা ঠান্ডা একটা সময় দেখবো যে যখন আমাদের আবহাওয়াটা ঠান্ডা হবে তখন আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। যার ফলে মানে কি যখন ঠান্ডা হবে, কুল অ্যাবাউট ওয়ার্কিং মানে কি আমি যখন ঠান্ডা হবে তখন আমি কাজ করার জন্য কি হব? রেডি হব।
ঠিক আছে, তার মানে কি কাম করনে গেলে তৈয়ার, কখন, যখন ঠান্ডা হবে তখন আমরা ওয়ার্কিং করব। তারপরে কুল অ্যাজ কুকুম্বার, ঠিক আছে, কুল অ্যাজ আ কিকুম্বার মানে কি ধৈর্যবান। এখন বলেছে নট নার্ভাস অর ইমোশনাল, টু বি কাম অ্যান্ড কম্পোস্ট, ঠিক আছে, কুল অ্যাজ আ আইস, কুল অ্যাজ আইস, তার মানে কি কুল অ্যাজ আইস, তার মানে কি বলেছে কুল অ্যাজ কিউকুম্বার মানে হচ্ছে কি আমাদের শশার মতো ঠান্ডা, তাই তো, কুল অ্যাজ কুকুম্বার মানে হচ্ছে শশার মতো ঠান্ডা। এখন দেখো শশা আমাদের এতটা ঠান্ডা যে আমরা চোখে লাগিয়ে আমরা একদম আহ, মানে কি বলবো, চোখে লাগতে অন্ধকার হয়ে যেত চোখ বন্ধ করলে, তো চোখে লাগিয়ে আমরা শুয়ে থাকি যাতে আমাদের চোখের যেই ইটা আছে, লেয়ারটা আছে সেটা একটু ঠান্ডা হয়, ঠিক আছে। তো আমরা এখনটাই আমাদের মোবাইল স্ক্রল করতে করতে না এতটা আমাদের শর্ট টেম্পার হয়ে গেছে, মানে শর্ট টেম্পার বলতে আমাদের ব্রেন স্প্যাম মানে হচ্ছে ব্রেনের কার্যক্ষমতা বা আমাদের টাইম যেই ক্ষমতা, যেটা আমরা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমরা চেক চেক করি যে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন এসেছে কি না, টাইম কত হলো, আজকে ডেট কি, চার্জ কত রয়েছে ফোনে, তো ওইটা আমরা চেক করি, ঠিক আছে। আমাদের ব্রেনের রিটেনশন পাওয়ার কমে গেছে, ঠিক আছে, আমাদের ব্রেনের রিটেনশন পাওয়ার কমে গেছে। এইবার মনে করো এই সময়ে তোমাদের কেউ একজন ঠান্ডা যেই কুকুম্বার মানে যে শশার যে স্লাইস হয় সেই স্লাইস চোখে নিয়ে শুয়ে আছে। এখন তুমি জাস্ট ভাববা তাহলে সেই ব্যক্তিটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল, যে সে আমাদের এই কুকুম্বারের যে স্লাইস হয় সেটা চোখে নিয়ে বসে রয়েছে, তার মানে সে অনেক ধৈর্যবান হবে, যার জন্য সে কুকুম্বারের ওই স্লাইসটা চোখে নিয়েছে, ঠিক আছে। তার মানে কুল অ্যাজ কুকুম্বারের মানে কি ধৈর্যবান, ঠিক আছে। তারপরে কুল ইট মানে হচ্ছে কুল ইট মানে হচ্ছে কি রিল্যাক্স মানে হচ্ছে শান্ত হওয়া। তারপরে কুল ইয়োর হিলস, কুল ইয়োর হিলস মানে হচ্ছে ইন্তজার করনা। মনে করো তুমি ইসে তোমার কোনো প্রিয়তমার সাথে দেখা করতে গেলে, ঠিক আছে, দেখা করতে গিয়ে তোমার প্রিয়তমা বলল যে তুমি আজকে ওই জায়গাটায় বসো, মানে তোমাদের একটা স্পেসিফিক জায়গা আছে সেখানে গিয়ে বসো, আমি চলে আসছি, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে আসছি। এইবার তুমি মনে করো দেখা করতে গেছো 4টের সময়, ঠিক আছে, তুমি দেখা করতে গেছো কখন 4টের সময়। এইবার তোমার যে প্রিয়তমা সে আসলো রাত 8টার সময়, ঠিক আছে, রাত 8টার সময়। তাহলে 4টের সময় তো আমাদের অ্যাম্বিয়েন্স আমাদের আবহাওয়াটা গরম, প্রচুর পরিমাণে গরম। এবার রাত 8টার সময় রিলেটিভলি তো ঠান্ডা, মানে হচ্ছে আমাদের 4টের সময় যেই গরমটা ছিল সেই গরমটা তো আর নেই রাত 8টার সময়, অতটা গরম নেই, একটু কমে গেছে, বা মনে করো একটু ঝড় বৃষ্টি হয়ে গেছে যার কারণে তোমার যে প্রিয়তমা সে আসতে পারেনি। তুমি কারেক্ট টাইম 4টের সময় চলে আসলে, এইবার 4টে 5 বা 10-এর সময় ঝড় বৃষ্টি শুরু হলো, যখন সে বেরোবে বাড়ির থেকে, ঠিক আছে, তখন ঝড় বৃষ্টি শুরু হলো, যার ফলস্বরূপ সে আসতে পারেনি 7টা 45 বা 50-এর দিকে, ঝড় বৃষ্টি খতম হয়েছে, তারপরেই সে চলে আসে, তুরান্ত সে চলে আসে তোমার সাথে দেখা করার জন্য, ঠিক আছে। এখন তোমার যে পায়ের চটিটা সেটা তো ঠান্ডা হয়ে যাবে, বা তুমি পুরোটাই ঠান্ডা হয়তো কাঁপবা, কেননা ঝড় বৃষ্টির সময় আমাদের আবহাওয়াটা প্রচুর ঠান্ডা হয়ে যায়। কুল ইয়োর হিলস মানে কি আমরা দেখো অপেক্ষা করছি, তাই তো, অপেক্ষা করার দরুন আমাদের যে পায়ের যে হিল হয় বা চটি হয় সেইগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি কুল ইয়োর হিল মানে হচ্ছে অপেক্ষা করা কারোর জন্য, ঠিক আছে। তারপরে কপি উইথ মানে কি হ্যান্ডেল করা বা সামনা করনা, ঠিক আছে। কপি ক্যাট মানে হচ্ছে নকলি বান্দর, ঠিক আছে, বন্দর। তারপরে বলা হচ্ছে কন্ডোনেট অফ, ঠিক আছে, ক্রডোনেট অফ মানে হচ্ছে কি ঘোর ডালনা, ঠিক আছে, ঘেরা ডালনা, আইসোলেট করা, ঠিক আছে। কর্ডোনেট অফ মানে হচ্ছে কি আইসোলেট করনা, ঘেরা ডালনা। তারপরে বলেছে কস্ট সামওয়ান ডিয়ারলি মানে কি টু ব্রিং ওয়ান সাফারিং, মেহেঙ্গা পারনা, ঘাটে মে জানা, ঠিক আছে। কস্ট সামওয়ান ডিয়ারলি মনে করো তোমার ডিয়ার যে আছে প্রিয়তমা আছে, সে কোনো একটা জিনিস পছন্দ করেছে, সে কোনো একটা জিনিস পছন্দ করেছে, সেইটা তোমার জন্য সে মানে সেই জিনিসটা মনে করো প্রচুর এক্সপেন্সিভ, সেই জিনিসটা প্রচুর এক্সপেন্সিভ, তার মানে কি মেহেঙ্গা, তার জন্য তোমার লস হয়ে গেল, যে মনে করো তুমি নিয়ে গেছো 1000 টাকা তোমার ডেটিং এর জন্য, এবার খরচ হয়ে গেছে 1500 টাকা, তোমার বন্ধুদের কাছ থেকে 500 টাকা ধার করে নিতে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তার মানে কি মেহেঙ্গা পড় না, তোমাদের ওই ডার্লিং এর জন্য কোনো কিছু নিলে সেটা মেহেঙ্গা পড়ে গেল। তারপরে কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ মানে কি কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ হচ্ছে ভেরি এক্সপেন্সিভ বা লার্জ অ্যামাউন্ট অফ মানি, বহুত মেহেঙ্গা পড় না, ওই সেম মনে করো হাত পা বিক্রি করো তোমার জিনিস কিনতে হচ্ছে। বা আমি একটা অন্য এক্সাম্পল দিই যে
তুমি মনে করো তোমার ফ্রেন্ডসদের সাথে ইসে গেছো, কোনো একটা রেস্তোরাঁয় গেছো, সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করেছো, ঠিক আছে, সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করেছো। এইবার তুমি জানো যে 100 টাকা করে বিরিয়ানি নেয়, ঠিক আছে, এইবার 500 টাকা নিয়ে গেছে 5জন ফ্রেন্ডস এসো, তো এইবার 500 টাকা করে নিয়ে 5জন ফ্রেন্ডস মিলে অর্ডার করে দিলে, ঠিক আছে, সবার কাছে 100 100 100 টাকা করে রয়েছে। এবার 5জনা মিলে অর্ডার করলে 500 টাকার বিরিয়ানি। তো বিরিয়ানি আসলো, খাওয়া দাওয়া করলে, পেমেন্ট যখন করতে যাবা তখন 500 টাকা দিলে, আর দোকানদার বললো ভাই আরো 100 টাকা লাগবে। এখন তুমি বলবা কিস বাত কা 100 টাকা? তো বলবে যে গ্যাসের যে তাঙ্গি চলছে, তার জন্য আমাদের 100 টাকা, মানে বিরিয়ানির দাম আমরা পার প্লেট 20 টাকা করে বাড়িয়েছি, অর্থাৎ 100 টাকা হয় 5 প্লেটের জন্য। এইবার তুমি বললে কাকা 100 টাকা তো হবে না। এখন বলছে যে তাহলে তুই কর, বাসন মাজা যে, তার মানে কি কস্ট আর্ম অ্যান্ড লেগ, মানে যে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ হয়ে গেছে বা লার্জ অ্যামাউন্ট অফ মানি, যেটা তোমাদের 500 টাকার তুলনায় 100 টাকা তো বেশি, তার মানে আমাদের 20 টাকা তো বেশি হয়। 100 টাকা, মানে 100 টাকা নিয়ে গেছি, সেখানে 120 টাকা, যার কাছে 100 টাকাই রয়েছে তার জন্য 20 টাকা অনেক বেশি, আমার কাছে তো বেশি, ঠিক আছে। তো তার মানে কি আমাদের যে বাসন কুসন মাজে বাড়ি আসতে হচ্ছে, অর্থাৎ কি আমাদের কস্ট, মানে কি হাত পা ঘষে আমাদের সেই জিনিসটা, মনে করো কোনো জিনিস প্লেট মিলেট ধুতে হয় হাত পা দিয়ে ঘষতে হয়, তো সেইটা মানে কি হাত পা দিয়ে ঘষতে হচ্ছে, যার জন্য কি বহুত মেহেঙ্গা, তার জন্য আমাদের হাত পা ঘষতে হচ্ছে। তারপরে হচ্ছে কচ ক্যাচ পটেটো, মানে কি লেজি পারসন, ঠিক আছে, মানে কি আলসি ব্যক্তি। ওকে মনে করো একটা আলু কাটতে বা ক্যাচ ধরতে দেওয়া হয়েছে, আলু আলু ক্যাচ ধরতে দেওয়া আছে, ও মনে করো বলছে ভাই ধরছি দাঁড়া, ঠিক আছে, ও ক্যাচ ধরতে পারিনি, তার মানে কি এত আলিস্যে যে ও হাতই বাড়ায়নি ক্যাচ ধরার জন্য, তার মানে কি লেজি পারসন। তারপরে কাউন্ট ওয়ান্স ব্লেসিং, কাউন্ট ওয়ান্স ব্লেসিং মানে হচ্ছে কি কাউন্ট ওয়ান্স ব্লেসিং, বি গ্রেটফুল ফর হোয়াট ওয়ান হ্যাজ, মানে কি অনেকে দেখবা যে সে, মনে করো অনেকে দেখবা এমন আছে যে কিনা আমাদের কেউ, মনে করো বার্থডে, কারোর বার্থডে আছে, বার্থডেতে উইশ করে, ঠিক আছে, কেউ মনে করো বার্থডেতে অনুষ্ঠান করবে, ঠিক আছে, একটা অনুষ্ঠান করলো, এইবার গিফট তো দেবে যারা অনুষ্ঠানে আসবে, ঠিক আছে, তারা মনে করো গিফট দিল, এইবার আর উইশ করলো, ঠিক আছে, কেউ গিফট দিল আর উইশ করলো, ঠিক আছে, এবার ব্লেসিং দিল, ও মনে করো গিফট টিফট দেখছে না, ও মনে করো দেখছে যে কত মানুষ আমাকে ব্লেসিং দিচ্ছে, মানে আশীর্বাদ দিচ্ছে, ঠিক আছে, ও সেটাকে কাউন্ট করছে, কাউন্ট করছে, তার মানে কি ও ওতেই খুশি, ঠিক আছে, যে ওর সামনে এসে কেউ ব্লেসিং করছে যে তুমি দীর্ঘজীবী হও, তুমি বড় হও, তুমি সুন্দর একটা চাকরি করো, তারপরে অনেক বড় হও, অনেক টাকা ইনকাম করো, এমন যে যে বলছে না, ও তাদের উপরে প্রচুর পরিমাণে খুশি হয়ে যাচ্ছে, বাজাই কি বাজাই কেউ তাকে গিফট দিলে, ধরে নাও কেউ গিফট দিল উইশ করলো না, তাহলে সে দুঃখ, কিন্তু কাউন্ট ওয়ান্স ব্লেসিং মানে হচ্ছে ও যা পাচ্ছে, ওকে তো উইশ করছে, একদম বাচ্চা একটা মনে করো মানুষ ওকে উইশ করছে, ও ওতেই খুশি, ঠিক আছে। তারপরে বলেছে কভার আপ, কভার আপ মানে কি হাইড করা, কোনো জিনিস হাইড করা, কভার করা, মনে করো বইটা আমি কভার করে দিলাম, ঠিক আছে, তার মানে কি হাইড করে দিলাম। তারপরে বলছে ক্র্যাক সাম ওয়ান আপ, ক্র্যাক সাম ওয়ান আপ মানে হচ্ছে কিসি কো হাসানা, ঠিক আছে, কিসি কো হাসানা, লার্জ আউট লাউড, ঠিক আছে, লাফ আউট লাউড, মানে টু মেক সামওয়ান লাফ, ঠিক আছে, কাউকে হাসানো, ক্র্যাক সামওয়ান আপ, ক্র্যাক সামওয়ান আপ, মনে করো তুমি একটা আখরোট ক্র্যাক করতে গিয়ে, ভাঙতে গিয়ে নিজের দাঁত ভাঙে ফেলেছো, ঠিক আছে, তাহলে অন্য মানুষ যে তোমার সামনে আছে সে তো হাসবে, ঠিক আছে। তারপরে ক্যাশ অ্যান্ড বার্নড মানে কি ক্র্যাশ অ্যান্ড বার্ন মানে কি টু ফেল কমপ্লিটলি, পুরি তারা সে বিফল হোনা, ঠিক আছে, মনে করো কেউ ক্র্যাশ করে গেছে, এবং আমরা দেখি আহ, যে রেসিং ভিডিওগুলো হয় না, রেসিং ভিডিও বা রেসিং কারের ভিডিও যেইগুলো হয়, সেইগুলো দেখবো মাঝে মধ্যেই ক্র্যাশ খায়, মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে নেয়, আর যখনই অ্যাক্সিডেন্ট করে তখনই আমাদের আগুন জ্বলে ওঠে ওই গাড়িতে, ঠিক আছে, তার মানে কি যখন আগুন জ্বলে যায় তখন কি সেই জিনিসটা কমপ্লিট হবে, বা ওদের যেই উদ্দেশ্য ছিল সেই জিনিসটা কমপ্লিট হবে? তুমি বলবে না দাদা ওরা ফেল হয়ে যাবে, তাই তো, পুরোপুরিভাবে ফেল হয়ে যাবে, কেননা তাদের গাড়ি ক্র্যাশ খেয়ে আগুন ধরে গেছে তাদের গাড়িতে, তাহলে কি হবে, পুরোপুরি ফেল হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে হচ্ছে ক্রিয়েচার কমফোর্টস মানে কি লাক্সারিস, লাক্সারিয়াস, ঠিক আছে, ক্রিয়েচার কমফোর্ট মানে হচ্ছে কি ভৌতিক সুখ, মানে ক্রিয়েচার কমফোর্ট মানে কি, মনে করো আমরা এই যে আমরা যে মানুষজন
তারা আমরা একটা সোসাইটিতে থাকি, তাই তো? একটা সোসাইটিতে থাকি, একটা গ্রামে থাকতে পারি, শহরে থাকতে পারি। যাই হোক আমাদের একটা পরিবেশ আছে, সেখানে আমরা থাকি। এখন দেখবা আমাদের মোবাইল, ইন্টারনেট এইসব এসে না আমরা নিজের সাথে সময় কাটানো ছেড়ে দিয়েছি, তাই তো? নিজের সাথে সময় কাটানো ছেড়ে দিয়েছি, যার ফলস্বরূপ আমরা এখন ডিপ্রেশনে চলে যাই মাঝে মধ্যে। কোনো কিছু হলেই ডিপ্রেশন, ঠিক আছে? তো এখনটায় যখন আমরা দেখলাম যে এই যে ক্রেজ আর কমফোর্ট, যখন আমরা বেশি ডিপ্রেশনে যাই তখন আমরা একটা উইকএন্ড করে না কোনো একটা জায়গায় ঘুরতে যাই, কোনো একটা নেচারের কাছে ঘুরতে যাই। যেমন অনেকে যায় সমুদ্রে, অনেকে যায় জঙ্গলে ঘুরতে, ঠিক আছে? যেমন সুন্দরবন-টনের ওইদিকে, অনেকে পাহাড়ে যায়। যারা বিশেষ করে যারা পাহাড়ে যায় না তারা এই কথাটা রিলেট করতে পারবে যে আমরা যখন পাহাড়ের যে উঁচু জায়গা না, সেইখান থেকে যখন আমরা নিচু জায়গার যেই মানে চা ভূমি হোক, মানে চা যেখানে চাষ করা হয়, সেই চাষের জমি হোক বা অরেঞ্জের কোনো একটা বাগান হোক, যখন উপরের থেকে নিচের দিকে দেখবো না, তখন আমাদের দেখবা মোবাইল ইউজ করতে ইচ্ছা করবে না। ঠিক আছে? তো আমরা নেচারের বা ক্রিয়েচারের ঠাকুর মানে যেটা ভগবান বানিয়েছে বা যেইভাবে প্রকৃতি সৃষ্টি হয়েছে, তার একটা কমফোর্টনেসে চলে যাবো। আর ওখানে পাহাড় এরিয়ায় এত তো গরম থাকে না, প্রচুর পরিমাণে ঠান্ডা থাকবে। আমাদের কি বলে মোবাইল বেশি ইউজ করব না, ঠিক আছে? তার মানে কি আমরা একটা লাক্সারি লাইফের দিকে চলে যাব, ঠিক আছে? যেটা আমাদের প্রচুর পরিমাণে শান্তি দেবে, ঠিক আছে? তারপরে বলেছে ক্রস ওয়ান্স মাইন্ড, মানে কি ক্রস ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে বিচার আনা, ঠিক আছে? বিচার আনা, টু থিঙ্ক অফ সামথিং টু বি থট বাই ওয়ান, মানে যে ক্রস ওয়ান্স মাইন্ড মানে কি কোনো কারোর, মনে করো আমরা যারা বন্ধু, আমাদের যাই সব বন্ধু-টন্ধু আছে না? আমরা ছোটবেলার থেকে যাদের সাথে মিশেছি বিশেষ করে, বা মনে করো এমন কোনো বন্ধু যার সাথে ১-১.৫ বছরের বেশি আমাদের ফ্রেন্ডশিপ আছে। ঠিক আছে? তাদের সাথে মানে প্রচুর ক্লোজ আমরা। মনে করো দিন-রাতে ২৪ ঘন্টার মধ্যে ১০-১২ ঘন্টা ওই বন্ধুদের সাথেই কাটিয়ে দিই। তো যারা এমন আছো তারা দেখবা ১-১.৫ বছরের পরে না তুমি যা বলবে, ঠিক আছে? তুমি যা বলবে তোমার বন্ধু দেখবা সেম টাইমে সেইটাই বলে দিচ্ছে। যেমন ভাই চল আজকে ঘুরতে যাই। ঠিক আছে? বলছে ভাই চল আজকে ঘুরতে যাই। তো তোমরা দুজনাই মনে করো একসাথে বলে দিলে। ঠিক আছে? তার মানে কি ক্রস আপ কোথায় গেল? এই যে ক্রস আউট মানে কি আমাদের, দাঁড়াও কোনটা হচ্ছে? চেক সামওয়ানস আপ, এই যে লাক্সারি মানে যে ক্রস ওয়ান্স মাইন্ড মানে কি আমাদের সেম লেভেলের থিঙ্কিং আসে। দুজনে যেহেতু আমরা একসাথে মিশছি, একসাথে অনেক মানে সময় কাটিয়েছি, সেহেতু আমরা গালি দিলেও সেম গালি বেরিয়ে যায়, আমরা ভালো কিছু বললেও সেম ভালো কিছু বেরিয়ে যায়, ভালো কথা বেরিয়ে যায়। ঠিক আছে? যাই হোক, দেখবা একদম সিমিলার কাইন্ড অফ টকিং চলে। ঠিক আছে? মানে হচ্ছে ও যা বলবে আমিও তাই বলবো, এক্সাক্ট সেম টাইমে ডিট্টো কপি পেস্ট। ঠিক আছে? কেননা আমরা জানি যে আমাদের ব্রেনে আর ওদের ব্রেনে কি চলছে। ওর জন্য আমাদের সেম লেভেলের থিঙ্কিং চলে সবসময়। ঠিক আছে? তারপরে ক্রস আউট মানে হচ্ছে এনিমিটি। ঠিক আছে? এলিমিনেট মানে হচ্ছে কি অসহমত না। ঠিক আছে? ক্রস আউট মনে করো ক্রস করে বলছে তুই বাদ। ঠিক আছে? তার মানে কি এলিমিনেট করছে। কোনো কিছু মনে করো একটা মশা মারলো, মারার পরে ক্রস করে দিল। ঠিক আছে? তার মানে কি ওটা এলিমিনেট করে দিয়েছে। তারপরে ক্লস এস ওয়ার্ডস বা শর্টস। ঠিক আছে? তার মানে কি বলেছে ডিসএগ্রি টু ফাইট। ঠিক আছে? মানে হচ্ছে অসহমত হনা। ঠিক আছে? ক্রস ওয়ার্ডস মানে কি একটা ওয়ার্ড লিখলে, ধরো নাও তুমি লিখলে সিনোনিম আর একজনে লিখলো অ্যান্টোনিম। এবার দুজনের মধ্যে ঝামেলা যে আমি লিখলাম সমর্থক শব্দ, তুমি লিখলে বিপরীত শব্দ কেন? ঠিক আছে? তার মানে কি ওই নিয়ে ধরো নাও মারামারি বেঁধে গেল। ঠিক আছে? তারপরে ক্রস দ্য ব্রিজ মানে কি সলভ দ্য প্রবলেম। মনে করো এই যে আমাদের একটা ব্রিজ আছে, ঠিক আছে? বা মনে করো সবথেকে ভালো বুঝবা, আমি মনে করো আপে যাব, আপ সরি আপ, এই যে আপের দিকে যাব আর কেউ একজন ডাউনের দিকে যাবে। মনে করো ট্রেন লাইনের কথা বলছি। ঠিক আছে? মনে করো আমি রানাঘাট থেকে কলকাতা বা শিয়ালদা স্টেশনের দিকে যাব। রানাঘাট থেকে শিয়ালদা স্টেশনে যাব। তো আমাদের রানাঘাট যে স্টেশন না, ওখানে ২ নম্বর প্ল্যাটফর্ম বা আমাদের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইসে দেয়, শিয়ালদার ট্রেন দেয়। ঠিক আছে? আর ওইদিকে দেয় ৫ নম্বরে দেয়। মনে করো আমার ২ নম্বর প্ল্যাটফর্মের থেকে দেয় সাপোজ। ঠিক আছে? ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল। আমরা শিয়ালদা যাবো রানাঘাট থেকে। ২ নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। এইবার আমি মনে করো ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ঠিক আছে? আমি কোথায় দাঁড়িয়ে আছি? ১ নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন দিয়েছে কোথায়? ২ নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে? তো আমাদের ওই ইটা মানে ওই ওভারব্রিজটা ক্রস করে তো আমার ট্রেন ধরতে হবে। তাই তো? ওভারব্রিজ ক্রস করে আমাদের ট্রেন ধরতে হবে। তার মানে কি ক্রস দ্য ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট।
মানে যখন আমি ১ নম্বর প্ল্যাটফর্মে থাকছি, তার মানে আমার জন্য প্রবলেম একটা হয়ে দাঁড়িয়েছে যে আমি ওই ট্রেনটা ধরবো কীভাবে? আমার শিয়ালদা যাওয়ার ট্রেনটা ধরবো কীভাবে? এখন আমি যদি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে যাই, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তার মানে কি? ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, মানে কি? কোনো কিছুর প্রবলেম সলভ করা। ঠিক আছে? তারপরে এই যে ক্রস ব্রিজ মানে হচ্ছে কি প্রবলেম সলভ করা। তারপরে বলেছে ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, মানে কি আমাদের বলেছে সমস্যা অত্যন্ত হোনা সে পারে হি উসে নিপাটনা। আমাদের মনে করো আমাদের যে সমস্যা হচ্ছে না, ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, যখন আমাদের কোনো প্রবলেম হবে তখনই আমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়া উচিত। নাহলে প্রচুর পরিমাণে আমাদের সমস্যা হবে সেই ব্যাড হ্যাবিটটা করতে, মানে ব্যাড হ্যাবিটটা টেক ওভার করতে। মানে যারা আমাদের একটু নেশা-টেশা করে, স্মোকিং করে, তারা যদি ধরে নাও প্রথম দিন যে নেশাটা করলো, সেই নেশা করার পরে ছেড়ে দেয়, আর কোনোদিন বিড়ি, সিগারেট, গাঁজাতে হাত না ধরে, তাহলে তাদের কোনো প্রবলেমই হবে না। কিন্তু যারা আমাদের আ নেশা ১ম দিন করলো, করার পরে ভালো ফিল হলো না, বাট নেক্সট ডে আবার করলো, তারপরে আবার করলো, তারপরে আবার করলো, তো তাদের দেখবা একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। তাহলে কি, সে যদি ১ম দিনেই ছেড়ে দিত, তাহলে তো কোনো প্রবলেম হতো না। কিন্তু সে যেহেতু প্রত্যেকদিন করছে, তার একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে। মানে কি, কোনো জিনিস ছোট থাকতে আমাদের সেইটার সাথে আ নিপাট লেনা চাহিয়ে। মানে কি, কোনো জিনিস যখন ছোট থাকে সেইটাকে আমাদের তুলতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? আমি আগের দিন একটা তোমাদের গল্প শোনাচ্ছিলাম। ঠিক আছে? যদিও আমি ভিডিওটা আপলোড করিনি, আর করবও না। তো সেটা কেমন ছিল জানো? যে আমি তোমাদের বলছিলাম যে কোনো একটা বটগাছের যেই ফল হয় না, বটগাছের যেই ফল, ঠিক আছে? ওই ফলটাকে আমরা তো জাস্ট এমন করলে, মনে করো যেটা পেকে গেছে, ঠিক আছে? বটগাছের ফল ছোট্ট একটা হয় ডুমুরের ফলের মতো। পেকে গেলে বা কাঁচের গুলির মতো হয়। পেকে গেলে আমরা এরকম ধরে এমন পিচকে দিতে পারি না, এমন পিচকে দিতে পারি না। তো ওই ফলের কি অকাত থাকবে? ওই ফল মানে সেই সালামত থাকবে আমাদের হাতের চাপা পড়েও? তুমি বলবে, "না দাদা, ওই ফলের কোনো ইয়ে থাকবে না।" আর যদিও বা থাকে, আমরা পায়ের তলায় দিয়ে ধরে নাও পিষে দিলাম। ঠিক আছে? এই যে মনে করো এই ফল এখানে রয়েছে, আমি এরকম পায়ের তলা দিয়ে এরকম পা দিয়ে এরকম চেপে দিলাম। তাহলে তো ওই ফলের কোনো অকাতই থাকবে না আর কোনো কিছুর। ঠিক আছে? তো তার মানে কি, ওই আর যদি ওই ফলটা, ঠিক আছে? যদি ওই ফলটা মাটিতে মানে যেইভাবে ফার্টিলাইজ হয়, ঠিক আছে? সেইভাবে মনে করো আমি মাটিতে পুঁতে দিলাম, ঠিক আছে? যত্ন-টত্ন করে ২০ বছর পর্যন্ত ওর যত্ন করলাম। ঠিক আছে? ২০ বছর ধরে ওকে পরিচর্যা করলাম। যার ফলে ও একটা সুন্দর একটা বড় একটা গাছে রূপান্তরিত হয়ে গেল, বটগাছে। এখন ওই বটগাছকে আমরা মানে ঠেলা দিয়েও কি সরাতে পারবো? তুমি বলবে, "না দাদা, ঠেলা দিয়েও সরাতে পারবো না।" তো দেখো, যখন আমাদের ওই বটের যেই ফলটা ছিল ওইটা আমরা ছোট্ট যখন ছিল, মানে ফলস্বরূপ ছিল, গাছ হয়েছিল না, তখন আমরা এইভাবে পিষে দিতে পারছিলাম। কিন্তু এখন ২০ বছর পরে আমাদের তো ওই ফলটার কোনো অকাতি, মানে ওই গাছটার অকাতি হবে না যে ওকে আমরা নিজে থেকে ঠেলে সরাবো হাত দিয়ে। ঠিক আছে? তার মানে কি, কোনো জিনিস ছোট থাকতে আমাদের সেই জিনিসটার সাথে নিপাট লেনা চাহিয়ে। ঠিক আছে? তারপরে ক্রস ইওর ফিঙ্গার মানে হচ্ছে হোপ করা। এই যে আমরা এরকমভাবে ক্রস করি না যে, "ভগবান আমার যেন এটা হয়ে যায়।" ঠিক আছে? ভগবান আমার যেন এইটা হয়ে যায়। বা একটা ধরে নাও কেউ লটারি কাটলো, অনেকে দেখবা ফিঙ্গার ক্রস করে দেয়। মানে গুড লাক উইশ করার জন্য। ঠিক আছে? ফিঙ্গার ক্রস করে দেয়। বিশেষ করে আমাদের ফিমেল যারা আছে, আমাদের ছেলেদের থেকে বেশি, মানে মেয়েরা বেশি করে এইটা। ঠিক আছে? আমি যতদূর খেয়াল করি। আর মেয়েরা যেমন তেমন বাচ্চারা বেশি করে। সবথেকে বেশি বাচ্চারা করে। ঠিক আছে? তো ওরা আ মানে এখন কার্টুনের জামানা না? কার্টুনে যা দেখায় তাই করে। ওরা মনে করে এই যে এমন ফিঙ্গার ক্রস করে একটা কোনো কিছু সুন্দর একটা আশা করে। ঠিক আছে? যেইটা ওরা চায় তাদের জীবনে। তারপরে ক্রস ফিঙ্গার মানে কি, কোনো কিছুর আশা করা। ঠিক আছে? আশা করে চাওয়া। ঠিক আছে? এখানে লিখাও রয়েছে দেখো, টু হোপ দ্যাট থিংস উইল বি হ্যাপেন্ড ইন দ্য ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট দেম টু। মানে হচ্ছে তুমি যেমনভাবে কোনো জিনিস চাও সেইভাবে যেন তোমার কাছে আসে। ঠিক আছে? তার জন্য আমরা ক্রস করি হাত। ঠিক আছে? আমরা বলতে বিশেষ করে বাচ্চারা করে। ঠিক আছে? তারপরে তারপরে আমাদের কি বলেছে, ক্রুক্স দ্য ম্যাটার, মানে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রাই ডাউন মানে হচ্ছে কি ডিপ্রিসিয়েট। ঠিক আছে? ক্রাই ডাউন মানে হচ্ছে ডিপ্রিসিয়েট, হচ্ছে পদ ইয়া প্রতিষ্ঠা মে কমি হোনা, টু ডিপ্রিসিয়েট। মানে কি, মনে করো ক্রাই ডাউন, কেউ মনে করো আমাদের
আশা করছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্সে যাব, ওখানে গিয়ে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন অফিস ডে মানে জব করব, আর 2 দিন ছুটি নেব। মানে ছুটি তো এমনিও 2 দিনই থাকে সপ্তাহে 7 দিনের মধ্যে, ঠিক আছে। আর আমার ইসে প্রচুর পাওয়ারফুল একটা হবো, ঠিক আছে, প্রত্যেকদিন ড্রেস পরতে পারবো, হ্যান ত্যান এইসব মনে করো ডে ড্রিমিং করছে, ঠিক আছে। যখন সে গ্রাউন্ডে নামলো, মানে হচ্ছে রিয়েলিটি চেক আসলো, তখন সে মনে করো আমাদের ওই পদ প্রতিষ্ঠায় মনে করো সে ভাবছে আমি যখন তখন রেড মারতে পারবো, এই করতে পারবো, ওই করতে পারবো, সেই করতে পারবো, ঠিক আছে, গাড়ি নিয়ে ঘুরতে পারবো সবসময়, সরকারের একটা গাড়ি দেবে, ঠিক আছে, সবসময় গাড়ি নিয়ে ঘুরতে পারবো। তখন সে যখন বুঝলো আচ্ছা আমি যত কিছু ভেবে রেখেছি তত কিছু তো না, যখন তখন রেড মারা যায় না, সরকারি গাড়ি নিয়ে সবসময় ঘোরা যায় না, শুধু অফিস টাইমের জন্য বাদে, অফিস টাইম ছাড়া আর কোনো সময় ঘুরতে পারা যায় না, তার মানে কি সে তখন ডিপ্রেশিয়েট হলো, তার মানে কি তখন তার মনে হলো যে আচ্ছা আমি এতটা ভেবেছিলাম অতটাও না এই জিনিসটা, ঠিক আছে, যতটা আমি ভেবে রেখেছিলাম, ঠিক আছে। তারপরে ক্রাই ফর দ্য মুন। ক্রাই ফর দ্য মুন মানে হচ্ছে এমন কোনো কিছুর জন্য কান্না করা যেটা কোনোদিনও আমরা তাকে দিতে পারবো না, ঠিক আছে। ক্রাই ফর দ্য মুন, মনে করো আহ, কেমন একটা বলবো আমি, আমার এক্সাম্পল দিচ্ছি, নাকি থাক আমার এক্সাম্পল দিচ্ছি না। তো মনে করো কেউ, ঠিক আছে, ক্রাই ফর দ্য মুন, ওই যে কথায় আছে না যে বামুন হয়ে চাঁদের গায়ে হাত দিবি তুই, ঠিক আছে, বামুন মানে হচ্ছে বেটে, বেটে, ঠিক আছে, লম্বা না বেটে। তো বলে না বামুন হয়ে চাঁদের গায়ে হাত দিবি, তো ওইটারই ইংলিশ ভার্সন মানে হচ্ছে এমন কোনো কিছুর জন্য কান্না করা যেটা কোনোদিনও তাদের হবে না, ঠিক আছে। তারপরে ক্রাই দ্য ওয়াইল্ডনেস, ঠিক আছে, ক্রাই দ্য ওয়াইল্ডনেস, কই এই যে, হ্যাঁ, ক্রাই দ্য ওয়াইল্ডনেস মানে কি আমাদের বলেছে অ্যান আনরিয়েলিস্টিক ডিমান্ড, ঠিক আছে, এইটাও সেম ওই ইসের মতনই, আমাদের ক্রাই ফর দ্য মুন, ঠিক আছে। তারপরে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে এমন একটা জিনিস, মনে করো স্পিল্ড মিল্ক মানে কি একটা দুধ যেটা পড়ে গেছে, ঠিক আছে, মনে করো দুধের কোটর তুমি ধরে নিয়ে আসছিলে, তো সেইটা পড়ে গেছে, এখন তুমি ভাবো দুধটা তো পড়ে গেছে, এইবার আমাদের কি করণীয়? তুমি বলবে দাদা কি করণীয়, আমি বলবো তো ওই দুধটাকে তুমি পোছা দিয়ে মুছে ফেলে দাও, তাই তো, তাছাড়া তো আর কিছু করতে পারবে না। তো তুমি তাই না করে ওর জন্য কাঁদছো, ওই দুধ পড়ে গেছে তার জন্য কান্না করছো, যে আমার দুধটা পড়ে গেল, এ হয়ে গেল, সে হয়ে গেল। ভাই এখন কেঁদে কি হবে? সেই দুধ কি ফেরত আসবে? তুমি বলবে না দাদা সেই দুধটা আমাদের ফেরত আসবে না, বাট তুমি তার জন্য কেঁদেই যাচ্ছ, তো ওইটা তো করা উচিত না। তার মানে কি এই যে এখানে লেখা আছে ফিলিং সরি ওভার আ মিস্টেক দ্যাট ক্যান নট বি চেঞ্জ অর রিসিভড, ঠিক আছে। তার মানে কি রিসিভড, তার মানে কি, তার মানে হচ্ছে ভাই যেই জিনিস ঘটে গেছে, ঠিক আছে, যেই জিনিসটা ঘটে গেছে সেইটা তো আর রিভার্স হবে না, ঠিক আছে। তো তার জন্য কান্নাকাটি করেও সেমন একটা লাভ হবে না, কেননা তুমি কান্নাকাটি করে নিজের শরীরটা খারাপ করবে, ঠিক আছে, তাছাড়া তার থেকে বেশি তো কিছু হবে না। তো মনে করো যেই জিনিস চলে গেছে তাকে যেতে দাও, ও ফালতু কান্নাকাটি করে লাভ নেই, হয়তো কষ্ট হবে কিন্তু মেনে নিতে হবে, ঠিক আছে। তারপরে কাপ অফ টি, কাপ অফ টি মানে হচ্ছে সেম বাচ্চো কা খেল, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যেখানে বা যেই ফিল্ডে তুমি বিশাল পরিমাণে পারদর্শী, ঠিক আছে, যেই ফিল্ডে তুমি বিশাল পরিমাণে পারদর্শী তাকে বলা হয় কাপ অফ টি, ঠিক আছে। তারপরে কেয়ারিং ফেভার উইথ, কেয়ারিং ফেভার উইথ মানে হচ্ছে কি চাপলুসি কর না, কেয়ারিং ফেভার উইথ মনে করো তোমার যে ফেভারেট পারসন উইথ মানে হচ্ছে তার সাথে, তাকে তুমি কেয়ার দেখাচ্ছ প্রচুর পরিমাণে, মানে ফ্লার্টিং করার চেষ্টা করছো, ঠিক আছে, বা তুমি এমন কোনো কিছু করছো যেটা তার খুব একটা পছন্দ না, ঠিক আছে, তুমি ফ্লার্টিং লাইন বলছো যে চান্স তারা তোর লাউ মে তেরে লিয়ে, ঠিক আছে, তেরে বাস্তে, এরকম মানে একদম ননসেন্স টাইপের টক, ঠিক আছে। তারপরে চাপলুসি কর না মানে হচ্ছে ফ্লার্টিং করা, বাংলা ভাষায় বলে বা সরি ইংলিশে বলে। লাস্ট আমাদের 14টা 14-15টা 86 থেকে 20 500, ঠিক আছে। চলো কাট আ পোর ফিগার, কাট আ পোর ফিগার মানে কি কুছ বলছে কাট টু আ ব্যাড ইমপ্রেশন মানে হচ্ছে কিছু খারাপ ইমপ্রেশন ফেলা, ঠিক আছে। তারপরে বলেছে কাট আ ডার্টি ড্রাইড, DRIED ড্রাইড মানে হচ্ছে রেডিমেড, রেডিমেড মানে হচ্ছে অলরেডি তৈরি করাই রয়েছে। তারপরে হচ্ছে কাট কর্নার মানে হচ্ছে কি টু সেভ মানি টাইম অর এফোর্ট, ঠিক আছে। কাট ডাউন মানে হচ্ছে রিডিউস করা, কাট ডাউন মানে হচ্ছে কেটে সংক্ষিপ্ত করে দেওয়া। তারপরে কাট ফ্রম দ্য সেম ক্লথ
কাট ফ্রম দ্য সেম ক্লথ। এইটা মানে হচ্ছে সিমিলার নেচার, মানে হচ্ছে কি যেমন বাপ সেমন বেটা, ওই যে আমরা হুডের একটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা। তারপরে কাট হিম অফ উইদাউট শিলিং, মানে হচ্ছে কি ডিসনিহিরেট হিম, মানে কি এখানে বলেছে জামিন জায়াদাত সে বেদখল করনা, ওই যে ত্যায্য পুত্র বলে না, কাট হিম দা উইদাউট শিলিং, ত্যায্য পুত্র করে দেওয়া সেটা বলেছে। তারপরে কাট নো আইস উইথ মি, ঠিক আছে, কাট নো আইস উইথ মি বলেছে হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি, মানে হচ্ছে কাট নো আইস উইথ মি, মানে হচ্ছে কি এমন কোনো ব্যক্তির সামনে কোনো কিছু বলা, সে কোনো কিছু দ্বারা ইমপ্রেস বা মানে ইনফ্লুয়েন্স হয় না, ঠিক আছে। তারপরে কাট ওয়ান শট, মানে হচ্ছে কি টু ইন্টারাপ্ট সামওয়ান, টু ইন্টারাপ্ট সামওয়ান মানে হচ্ছে বাত করনা, বিচ মে টোকনা। কাট ওয়ান শট মানে হচ্ছে কেউ কোনো কিছু কথা বলছে তাদের মাঝখানে কথা বলা, ঠিক আছে। তারপরে বলেছে কাট সামওয়ান, সামওয়ান সাম স্লেক, স্লেক মানে হচ্ছে কি টু নট ম্যানেজ সামওয়ান ভেরি स्ट्रिक्टली और क्रिटिकली, ठीक है, मतलब किसी को ढील या छूट देना, ढील या छूट देना। काट সামওয়ান সাম স্লেক মানে হচ্ছে কি কাউকে একটু ওটা আদর দেওয়া বলতে পারো, বেশিরভাগ করে আদর দেওয়া, মানে হচ্ছে স্ট্রিক্ট থাকে তাকে একটু সাহস দেওয়া, যে ছুট দেওয়া, যে না কোনো অতটাও ভয় পাওয়ার লাভ নেই, ঠিক আছে, ভয় পেয়ে লাভ নেই। তারপরে কাট দ্য গর্ডিয়ান নট, মানে কি রিমুভ দ্য ডিফিকাল্টি, মানে হচ্ছে কি নট, নট মানে হচ্ছে মনে করো গিট, গিট বান্ধা, ঠিক আছে। তো কোনো একটা যদি গিটকে কেটে দেওয়া হয়, ধরে নাও কোনো একটা দড়ি আছে, এবার তুমি এখানে গিট বেঁধে দিয়েছো, এবার ওই গিটটাকে কেটে দেওয়া হয়েছে, তার মানে কি ওইটা তোমার জন্য একটা ইজি একটা টাস্ক দেওয়া আছে, ডিফিকাল্টকে রিমুভ করে দেওয়া হয়েছে, ডিফিকাল্টি রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কাট দ্য মাস্টার্ড, কাট দ্য মাস্টার্ড মানে হচ্ছে কি টু পারফর্ম ওয়েল টু সাকসেস, মনে করো তোমাকে বলা হয়েছে তুমি যদি এই দানা শস্য কাটে দিতে পারো তাহলে তোমাকে একটা চাকরি দেওয়া হবে, তুমি তখন কি করবে, পারফর্ম করবা, তুমি সুন্দর একটা পারফরমেন্স দিবা এবং তুমি সাকসেস পেয়ে যাবা। তারপরে হচ্ছে কাট দ্য সেম চেস, মানে কি মানে আমাদের বলেছে মুঠে পার আনা, মুঠে পার আনা বা মুদ্দে পার না, সরি মুঠে পার না, কাট দ্য চেস মানে হচ্ছে আসল কথায় আসা, ঠিক আছে। এই যে কোথায় কাট টু দ্য চেস মানে হচ্ছে আসল কথায় আসা। তারপরে লাস্ট 500 বলেছে কাট টু দ্য কুইট, কুইক, কিউ ইউ আই সি কে, বলছে কি কাট টু দ্য কুইক মানে হচ্ছে হার্শ ইনস, বলছে ইন্টেন্সলি, মানে হচ্ছে কি ভাগবা, বলছে ভাবনাও কা ঠেস পৌঁছানা, ঠিক আছে। কাট টু দ্য কুইক মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, মনে করো একটা রিলেশনে ব্রেকআপ হয়ে যাওয়া, তাহলে কি যে ছেলে বা মেয়েটা যেই স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলোর ইসে উপরে পানি ফেলে দেওয়া, ঠিক আছে, তার মানে কি সেম। তো চলো আমি একটু ডেস্কটা চেঞ্জ করি, ঠিক আছে, নাহলে প্রচুর পরিমাণে নড়ছে। তো কুইক রিভিশন এখনই চলে আসছে, ঠিক আছে, ওয়েট। চলো, তো আমাদের কুইক একটা রিভিশনের পার্ট, তো তোমরা দেখো, একবার দেখে নাও, ঠিক আছে। 1-2 মিনিটের ব্রেক দিচ্ছি তোমাদের আবার, ক্লিয়ার? 1-2 মিনিটের মতো ব্রেক, ঠিক আছে। না সেট আপ করছি সব কিছু, চলো 2 মিনিটের ব্রেক দিচ্ছি, তোমরা 2 মিনিট ধরে দেখো যা যা পড়লাম, একবার রিভাইস দাও নিজে নিজে ছোট্ট করে।
চলো, তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো বা জল টল খেয়ে নিয়েছো, ঠিক আছে? তো চলো, 400 নম্বর থেকে আবার শুরু, সরি 401 নম্বর থেকে আবার শুরু। বলেছে কাস্ট স্লার আপন, ঠিক আছে? তার মানে কি মেক ড্যামেজ অর ডিসঅ্যাপিয়ারিং রিমার্ক, মানে কি কালাঙ্ক লাগানা, ঠিক আছে? তারপরে বলেছে কাস্ট অ্যাসাইড, মানে হচ্ছে কি কাস্টের জন্য রিজেক্ট করে দেওয়া। তারপরে মনে করো কোনো কিছু রিজেক্ট করে দেওয়া, কিসের জন্য? কাস্টের জন্য, ঠিক আছে? কাস্ট সামওয়ান আড্রিফট, মানে কি আমাদের বলেছে বিচ মাঝধার মে ছোড় দেনা, ঠিক আছে? এখানে কি বলেছে, আমি কি বলছিলাম যে ড্রিফট মেরেছে যার জন্য কেউ তাকে হেল্প না করে সবাই ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে বলেছে ক্যাচিং পারলে বিফোর সুইং, মানে কি ভেস কে আগে বিন বাঁচানা, এমন কারোর আগে কিছু বলা হচ্ছে যে সেই জিনিসটাকে মাইন্ডে নিচ্ছে না, ঠিক আছে? তারপরে আমাদের বলেছে ক্যাট ন্যাপ, তাই তো? ক্যাট ন্যাপ মানে হচ্ছে খুব অল্প পরিমাণে ঘুম। তারপরে ক্যাটস পাও মানে হচ্ছে কি আ পারসন ইউজ টু লেট বাই অ্যানাদার, মানে হচ্ছে কি আমাদের কি বলছিলাম যে এমএলএ টেমএলএর দ্বারা ব্যবহারকৃত মানুষ। তারপরে হচ্ছে ক্যাশ 22 মানে কি কোনো কাজই হচ্ছে না, জিসমে কোই কাম না হো। তারপরে ক্যাশ বলেছে টার্টার, মানে হচ্ছে কি নিজের মানুষ, নিজের যে শক্তি তার থেকে বেশি শক্তিওয়ালা মানুষের সাথে পাঙ্গা নিয়ে নেওয়া। ক্যাশ রেড হ্যান্ডেড মানে কি রাঙ্গ হাতে পাকাড় লেনা। ক্যাশ টাইম বাই দ্য ফোর লক, ঠিক আছে? ক্যাশ টাইম বাই দ্য ফোর লক মানে হচ্ছে সাইড অপরচুনিটি, মানে হচ্ছে যার হাইট বেশি সে বেশি স্টেপে দৌড়াতে পারবে সেমন। তারপরে হচ্ছে ক্যাটস হুইস্কার মানে হচ্ছে কি বেশি প্রভাবশালী, ঠিক আছে? চেঞ্জ ফর দ্য বেটার মানে হচ্ছে কি নিজেকে ইমপ্রুভ করা। চেঞ্জ ফর দ্য বেটার মানে হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা। চেঞ্জ হ্যান্ডস মানে হচ্ছে কি একজনের পরিবর্তে অন্যজনের হাত ধরা। তারপরে চেঞ্জ হর্স ইন মিড স্ট্রিম মানে হচ্ছে নিজের প্ল্যান চেঞ্জ করা। তারপরে বলেছে চেঞ্জ কালার মানে হচ্ছে কি আমাদের ভয়ে যেই রং, আমাদের শরীরের রং চেঞ্জ হয়ে যায় সেটা। তারপরে হচ্ছে চ্যাপ্টার অ্যান্ড ভার্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে হাই লেভেলের কমান্ড থাকা। তারপরে হচ্ছে চার্লি হর্স মানে হচ্ছে কি আমাদের হাত ইয়া প্যার মে ঠেকানা। তারপরে বলা হচ্ছে চেজ রেইনবো মানে হচ্ছে রেইনবোর পিছা করা, অর্থাৎ আমাদের অবাস্তবিক কোনো একটা লক্ষ্য ডিসাইড করা। বলেছে চেক বাই জল মানে হচ্ছে কি চিক বাই জল মানে হচ্ছে একদম কম মার্জিন, ঠিক আছে? বলা হচ্ছে চিউ সামওয়ান আউট, ঠিক আছে? মানে কি বকা দেওয়া। তারপরে হচ্ছে চিউ সামওয়ান ওভার মানে হচ্ছে কিসি বাত পার বিচার করনা। চিউ দা সিইউডি কুট মানে হচ্ছে আমাদের কিসি বাত পার বিচার করনা সেম, এই যে চিউ দা কুট, চিউ কুট সাম ওভার মানে হচ্ছে বিচার করা। তারপর হচ্ছে চিউ দ্য ফ্যাট মানে হচ্ছে কি গসিপ করা, যে ভাই তুই এত মোটা কেন, হ্যান ত্যান। তারপরে হচ্ছে চিউ দ্য সিন্ডি মানে হচ্ছে ইমোশনাল হওয়া। চিকেন ফিট মানে হচ্ছে ভেরি লিটিল মানি। তারপরে বলেছে চিকেন আউট, ঠিক আছে? চিকেন আউট মানে হচ্ছে কি ডর জানা। চিকেন হার্টেড মানে হচ্ছে ডারপোক। চাইল্ডস প্লে মানে হচ্ছে বাচ্চোं का খেল, ঠিক আছে? তারপরে তারপরে দেখো চিলড্রেন শুড বি সিন নট, কোথায়, এই যে চিলড্রেন শুড বি সিন বি সিন নট হার্ট মানে হচ্ছে বাচ্চারা শুধু দেখবে বা শুনবে কিন্তু কোনো কথা বলবে না। চিল আউট মানে হচ্ছে কাম ডাউন বা ইসে শান্ত হওয়া। চিঙ্ক ইন দ্য আর্মোড মানে হচ্ছে কি ভেরি আ উইকনেস দ্যাট ক্যান বি টেকেন অ্যাডভান্টেজ মানে হচ্ছে কোনো যারা একদম দুর্বল তাদের একটু অ্যাডভান্টেজ নেওয়া, ঠিক আছে? চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে যেমন বাবা সেমন ছেলে বা বাচ্চা। তারপর হচ্ছে কাম আপ মানে হচ্ছে বিকাম সাইলেন্ট। ক্লিন হ্যান্ড মানে হচ্ছে ইনোসেন্ট। ক্লিন হ্যান্ড মানে হচ্ছে ইনোসেন্ট। ক্লিন এয়ার মানে হচ্ছে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকা, বেরিয়ে আসা। ক্লক অ্যান্ড ডিগার মানে হচ্ছে কি একটা মিস্ট্রি, একটা জার্নি, ঠিক আছে? তারপরে বলেছে ক্লোজ শেপ মানে হচ্ছে বাল বাল বাসনা বলতে পারো, একদম ছোট মার্জিনে বাঁচা। তারপরে বলেছে ক্লোজ টু ওয়ান্স হার্ট। ক্লোজ টু ওয়ান্স হার্ট মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের প্রিয়। ক্লোজ দ্য বুক অন মানে হচ্ছে কাজ এইটুকু সমাপ্ত করা। কোলভিন হুফ, ঠিক আছে? এর মানে হচ্ছে কি আমাদের ইভিল ইন্টেনশন, খারাপ একটা উদ্দেশ্য। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে একদম বেতুকা একটা মানে হচ্ছে যেটা একদম শুনে বলে দেবে কেউ, যে কেউ বলে দেবে দাদা এইটা তুমি একটা বানিয়ে বানিয়ে একটা গল্প বলে দিলে। তারপরে বলছে কোল্ড কমফোর্ট মানে হচ্ছে কি স্লাইট স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে হালকা একটু শান্তি, ঠিক আছে? কোল্ড কমফোর্ট। তারপরে হচ্ছে কম থ্রু মানে হচ্ছে কেয়ারফুলি দেখা, ঠিক আছে? কাম অ্যাবাউট মানে হচ্ছে টু হ্যাপেন। তারপরে কাম হিল অর হাই ওয়াটার মানে হচ্ছে যা আছে তাই সব কাজ করতে হবে মানে করতে হবে, ঠিক আছে? কাম ইন হ্যান্ডি
মানে কি টার্ন আউট টু বি কেয়ারফুল, অর্থাৎ বলেছে উপযোগী হোনা, ঠিক আছে, মানে হচ্ছে কারোর কাজে লাগা। তারপরে কাম অফ এজ মানে হচ্ছে ম্যাচিওর হওয়া, কাম অফ মানে হচ্ছে বি সেপারেটেড, আলাদা হয়ে যাওয়া, অফ মানেই আলাদা, ঠিক আছে। কাম রেইন অর শাইন মানে হচ্ছে বৃষ্টি হোক আর সূর্যর আলো প্রচুর পরিমাণ হোক, তোমাকে আসতে হবে মানে আসতে হবে। তারপরে হচ্ছে কাম টু ব্লোজ, তার মানে কি গেট ইনটু আ ফাইট ফিজিক্যালি, ঠিক আছে, মানে হচ্ছে বলের জন্য মারামারি, ঠিক আছে, ব্লোজ। তারপরে বলছে কাম টু গ্রিপ মানে হচ্ছে হাত ছেড়ে দাও, অ্যাক্সিডেন্ট হওয়া, গ্রিপ যেহেতু ছেড়ে গেছে, বাসের থেকে পড়ে গেছো তুমি রানিং বাসের থেকে, তার মানে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশে আসা বা কোনো কিছুর সামনে আনা, ঠিক আছে। কাম টু দ্য টার্ম উইথ সামথিং মানে হচ্ছে কি স্যাড মোমেন্টকে অ্যাকসেপ্ট করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে কাম টু দ্য পয়েন্ট মানে হচ্ছে মেন মুদ্রা কথায় আসা, কাম ট্রু মানে হচ্ছে স্বপ্ন সত্যি হওয়া, কাম হোয়াট মে মানে হচ্ছে নো ম্যাটার হোয়াট হ্যাপেন, যাই হোক না কেন হোক কিছু হবে না। তারপরে হচ্ছে কুক অর বুক মানে হচ্ছে ঝোল ঝাল কর না হিসাবে। তারপরে বলছে গুড অ্যাবাউট ওয়ার্কিং, गुड सॉरी কোল অ্যাবাউট ওয়ার্কিং মানে হচ্ছে কাম করনে কে লিয়ে তৈয়ার, ঠিক আছে, কারণ আমরা ঠান্ডার মধ্যে কাজ করতে ভালোবাসি। তারপরে বলছে কুল অ্যাজ আ কুকুম্বার মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে ধৈর্যবান, না হলে সে কেন কুকুম্বারের স্লাইস চোখে নিয়ে শুয়ে থাকবে। তারপরে বলছে কুল ইট মানে হচ্ছে রিল্যাক্স, কুল ইয়োর হিলস মানে হচ্ছে ইন্তজার করনা, কারণ আমরা যখনই ইন্তজার করছি যে 4টের থেকে বসে রয়েছে ছেলেটা, আর মেয়েটা আসলো কটায় 8টার সময়, ঠিক আছে, তার জন্য তার সে এতটা অপেক্ষা করেছে যে তার চটি পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। তারপর হচ্ছে কপি উইথ, কপি সিওপি কপি উইথ মানে কি আমাদের ইন্তাজার কপি উইথ, এই যে এইটা, ঠিক আছে, যে হ্যান্ডেল মানে হচ্ছে কি সামনা করনা, ঠিক আছে, কপি উইথ মানে হচ্ছে সামনা করনা। কপি ক্যাট, কপি ক্যাট মানে কি নকলি বলে হচ্ছে নকলচি, বলে হচ্ছে কপি ক্যাট ওয়ান হু ইমিটেট অ্যানাদার ক্লোজলি, ঠিক আছে, যে অন্য কাউকে প্রচুর পরিমাণে নকল করতে পারে, ঠিক আছে, কপি ক্যাট। তারপরে বলেছে কোঅর্ডিনেট অফ মানে হচ্ছে কি আইসোলেট করা, কস্ট সামওয়ান ডিয়ারলি মানে হচ্ছে কি মেহেঙ্গা পারনা। তারপরে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, ওইটা হচ্ছে মেহেঙ্গা পান্না বিরিয়ানি খাওয়ার কথা বলেছিলাম। তারপরে হচ্ছে কট পটেটো মানে হচ্ছে প্রচুর পরিমাণে লেজি পারসন। তারপরে কাউন্ট ওয়ান্স ব্লেসিং মানে হচ্ছে কি যে ও মানে ওই মানুষটা গিফট দিচ্ছে তাতে খুশি না, বাট তাকে উইশ করছে মানে ও যা পাচ্ছে তাই নিয়ে খুশি। কভার আপ মানে হচ্ছে হাইড করা, ক্র্যাক সামওয়ানস আপ মানে হচ্ছে লাফিং অ্যাট লাউড, ঠিক আছে? তো আখরোট ভাঙতে গিয়ে দাঁত ভেঙে গেছে, তার জন্য অনেকে হাসছে। তারপরে হচ্ছে ক্র্যাশ অ্যান্ড বার্ন মানে হচ্ছে কমপ্লিটলি ফেল, তার গাড়ি ক্র্যাশ খেয়ে পুড়ে গেছে তার জন্য। ক্যাপচার সরি ক্রিয়েচার কমফোর্ট মানে হচ্ছে লাক্সারি, নিজেকে একটু লাক্সারিয়াস ফিল করানোর জন্য মাঝে মধ্যে পাহাড়-টাহাড়ের দিকে ঘুরতে যাওয়া উচিত। ঠিক আছে? ক্রস ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে কি বিচেয়ার না, ঠিক আছে? তারপরে বলছে ক্রস আউট মানে হচ্ছে কি বলেছে এলিমিনেট মানে হচ্ছে আউট করে দেওয়া বা কোনো কিছু তাড়িয়ে দেওয়া। ক্রস সোয়ার্ড মানে হচ্ছে কি ফাইট মারামারি করা। ক্রস দ্য ব্রিজ মানে হচ্ছে প্রবলেম সলভ করা। ক্রস দ্য ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট মানে হচ্ছে কোনো জিনিস ছোট থাকতে সেই জিনিসটাকে শেষ করে দেওয়া। ক্রস মানে কোনো খারাপ জিনিসকে শেষ করে দেওয়া। ক্রস ইউর ফিঙ্গার মানে হচ্ছে আমি যেমনভাবে যাতে সেমনভাবে যেন আসে সেই উমিদে আমরা এই যে নিজের হাতকে ক্রস করে দিই। তারপরে বলেছে ক্রুক্স দ্য ম্যাটার মানে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরে ক্রাই ডাউন মানে হচ্ছে কি ডিপ্রেশিয়েট। তারপরে হচ্ছে ক্রাই ফর দ্য মুন মানে হচ্ছে চাঁদের জন্য কান্না করা বা এমন একটা অস্বাভাবিক কিছু যার জন্য কান্না করা। ক্রাই ইন দ্য, ক্রাই ইন দ্য মানে হচ্ছে অ্যান আনরিয়ালিস্টিক ডিমান্ড। ক্রাই ইন দ্য ওয়াইল্ডনেস আনরিয়ালিস্টিক ডিমান্ড যেটা মানে বাস্তবে পূর্ণ করা সম্ভব না। ক্রাই ওভার স্মার্ট বলছে স্পিল্ড মিল্ক মানে হচ্ছে কি আমাদের স্পিল্ড মিল্ক যেই জিনিস আমাদের কাছ থেকে দূরে চলে গেছে বা সরে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই জিনিসের উপরে ফালতু কান্না করে লাভ নেই, ঠিক আছে। কাপ অফ টি মানে হচ্ছে ভেরি ইজি টাস্ক ক্যারিং ফেভার উইথ মানে হচ্ছে কি চাপলুসি কন্যা মানে হচ্ছে কি ফেভারেট মানুষের সাথে তোমার কেয়ারিং দেখানো বা ফেভারেট মানুষকে কেয়ারিং দেখানো মানে হচ্ছে কি ফ্লার্টিং করা, ঠিক আছে। তো অনেক ছেলে মেয়ে আছে যারা ফ্লার্টিং এ একদম মাহির হয়, ঠিক আছে। কাট আ পোর ফিগার মানে হচ্ছে কি ব্যাড একটা ইমপ্রেশন তৈরি করা, ঠিক আছে। তোমার মনে করো একটা আহ, উম, হাতের কাজ দিয়েছে যে একটা তুমি আহ, পিসটা কেটে একটা গোলাপ ফুল তৈরি করো। এখন গোলাপ ফুল তৈরি করতে গিয়ে তুমি মনে করো একটা বাজে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছো, তো সেটা কি তোমার ইমপ্রেশন খারাপ হয়ে গেছে, তাই তো। কাট অ্যান্ড বলেছে ডিলিট
মানে কি রেডিমেড অলরেডি তৈরি হয়েছে। কাট কর্নার মানে হচ্ছে সেভ মানি, মানি সেভ করা। কাট ডাউন অন মানে হচ্ছে রিডিউস করা, কোনো একটা পেজকে কেটে দেওয়া মানে কি কমিয়ে দেওয়া। তারপরে কাট ফ্রম দ্য সেম ক্লথ মানে হচ্ছে যেমন বাপ সেমন বেটা। কাট হিম অফ উইদাউট আ শিলিং মানে হচ্ছে কি কাট হিম অফ উইদাউট আ শিলিং মানে হচ্ছে কি এক জैसे होना বা আচ্ছা এইটা কাট হিম অফ উইদাউট শিলিং মানে হচ্ছে কি ওই যে সেই আমরা বলি না তেজ্য পুত্র করে দেওয়া, ঠিক আছে। কাট ইন, কাট ইন মানে হচ্ছে ইন্টারাপ্ট সামওয়ান হোয়াইল সে দে স্পিকিং মানে হচ্ছে কারোর কথায় ওই যে বলে না, রোক টোক করে না, ঠিক আছে, বলতে না দিয়ে নিজে বলা। কাট নো আইস উইথ মি মানে হচ্ছে কি যে কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। কাট ওয়ান শট, কাট ওয়ান শট মানে হচ্ছে ইন্টারাপ্ট সামওয়ান মানে হচ্ছে কাউকে বাধা দেওয়া। তারপরে হচ্ছে কাট ওয়ান শট। তারপর হচ্ছে কাট শর্ট, কাট শর্ট মানে হচ্ছে কি মেক শর্টার অ্যাজ ইফ বাই কাটিং অফ মানে হচ্ছে কোনো কিছুকে কাট ছাট করে শর্ট তৈরি করে দেওয়া। যেমন আমরা ইসে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওইটাকে আমরা বলি ইউএসএ, ঠিক আছে, সেমন অ্যাক্রোনিম ব্যবহার করা সেরকম বন্ধ করতে পারো। তারপরে কাট সামওয়ান, সামওয়ান সাম স্ল্যাক মানে কি টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি, টু মোর ইনিশিয়েট উইথ ওয়ান, ঠিক আছে। তারপরে হচ্ছে কাট গর্ডিয়ান নট মানে হচ্ছে কি ডিফিকাল্ট জিনিসটা হারিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া। কাট দ্য মাস্টার্ড মানে হচ্ছে তুমি এই শস্যটা কাটতে পারলে তোমার চাকরি দেওয়া হবে, ঠিক আছে। তারপরে কাট আউট, সরি কাট টু দ্য চেস মানে কি টু স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট অফ সামথিং অর সামওয়ান বা কাম টু দ্য পয়েন্ট। কাট আউট হচ্ছে কাট টু দ্য চেস তার মানে কি মেন মুদ্রায় আসা, ঠিক আছে। কাট টু দ্য কুইক মানে হচ্ছে হার্ট ইন্টেন্সলি, ঠিক আছে, ইন্টেন্সলি। তো এইটুকুই আমাদের আজকের ডিসকাশন। তো বলো কেমন লাগলো তোমাদের? আজকে একটু বেঁধে বেঁধে গেছিল, ঠিক আছে, তো ওর জন্য ভাই একটু সরি, ঠিক আছে, নিজেকে একটু সময় দিতে পারিনি আজকে, কেননা 2-5 মিনিট না দেখলে আমারও একটু সমস্যা হয়, ঠিক আছে, কেননা রোবট তো না, আমিও হিউম্যান। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো সামনের দিন আশা করছি বাদবে না, হোপফুলি, ঠিক আছে। একটু চাপে আছি যার জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ক্লাস ভাই বন্ধ হবে না যত চাপে থাকি না কেন, আশা করছি, ঠিক আছে। তো বলো কেমন আছো তোমরা সবাই? আজকে তো কথাই বলা হলো না, ডাইরেক্ট আমরা ক্লাস করতে মানে ক্লাস করা শুরু করে দিয়েছি। তো বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ক্লাসটা কেমন লাগলো একটু জানিও, ঠিক আছে। আর 2-1 দিনের মধ্যে আমরা নাউনের প্র্যাকটিস পিডিএফ নিয়ে আলোচনা করব বা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো যারা গ্রামার নিয়ে বেশি চিন্তায় রয়েছে তারা কি আর গ্রামার ক্লাস দেবে না? ভাই অবশ্যই দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না? তোমার সাথে কি শত্রুতা আছে নাকি আমার? ঠিক আছে, দেবো দেবো, কোনো চাপ নেই। তো চলো, আর ভাই চ্যানেলটা তোমরা শেয়ার করছো না কিন্তু একটু শেয়ার করে দাও, যে আমারও একটু ভালো লাগুক, ঠিক আছে। অন্তত 100টা তো সাবস্ক্রাইবার করো, শুধুমাত্র 59টা সাবস্ক্রাইবার হয়ে বসে রয়েছে। 100টা তো করে দাও ভাই প্লিজ, ঠিক আছে। তো যাই হোক, ওসব বলে লাভ নেই, তোমরা ইচ্ছা হলে করবা, না হলে না করবা, সে তো আমি জানি, বললেও করবা না, না বললেও করবা না, ঠিক আছে। যাই হোক, তো আশা করি সবাই ভালো আছো আর ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে যা ইচ্ছে তাই করো। বাই সবাইকে।